আসসালামু আলাইকুম। লাইভ আমাদের শুরু হয়ে গেছে। তোমরা কে কে এসছো লাইভে একটু জানিয়ে দাও। তোমাদের আজকের ক্লাস 8টাতেই হওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেল, 8টা 6 বাজে। দৃষ্টি আনাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, এই লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা। হ্যাঁ, আমি শেয়ার করছি। কপি লিংক টেলিগ্রাম গ্রুপটা শেয়ার করে দিই, দাঁড়াও। আমার কথা কি শোনা যায়? ফারহান হোসেন আজমাইন, ফারহান হোসেন আজমাইন লিখছো। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। টেলিগ্রাম। আচ্ছা, আমি টেলিগ্রাম গ্রুপে লিংকটা শেয়ার করে দিলাম। হ্যাঁ, তোমরা যারা এখনো জয়েন করো নাই তাহলে লাইভটায় জয়েন করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, আমাদের আজকের টপিকটা কি ছিল? আমাদের আজকের টপিকটা ছিল ফিজিক্স ফার্স্ট পার্টের তোমার অষ্টম যে অধ্যায়টা সেটা, আর হচ্ছে দশম অধ্যায়টা, অর্থাৎ হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর দশম অধ্যায় কি ছিল? আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব রিলেটেড যে অধ্যায়টা সেটা ছিল। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যায়? সাউন্ড কম ভাইয়া, সাউন্ড তো এবার একটু ঠিকঠাক আসার কথা। আপু দেখো তো সাউন্ড কি ঠিকঠাক শোনা যায়? এবার শোনা যাওয়ার কথা সাউন্ড ঠিক মতো। আমি যথেষ্ট জোরে কথা বলছি। ফাবিহাতুন নূর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। উম্মে কুলসুম, সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু। সুময় আক্তার, স্নেহা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড অনেক কম, এত কম তো হওয়ার কথা না ভাই। এবার কি শোনা যায়? এখনো কি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যায় না? মানে আমি অনেক জোরে কথা বলতেছি। আচ্ছা, আমি দেখি সাউন্ডটা একটু বাড়ানো যায় নাকি, আমি দেখি, দাঁড়াও। আমি তো কথাই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, যে যাচ্ছে ভাইয়া, ক্লিয়ার কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কোশ্চিনটার দিকে চলে যাই। হ্যাঁ, আমরা সময় নষ্ট না করি। আর যত তাড়াতাড়ি করা যাবে ততই ভালো। তোমরা নিজের রুমে বাসায় বেশি প্র্যাকটিস করতে পারবা, তখন আরো বেশি ভালো হবে। তারপরে যখন তোমাদের কোনো প্রবলেম থাকবে, আমাদের তো গ্রুপ আছে তাই না, গ্রুপগুলোতে তোমরা জানাই দিবা যে ভাই আমাদের এরকম প্রবলেম হচ্ছে, বা এই কোশ্চিনগুলো আমরা সলভ করতে গিয়ে পারছি না। তখন আমাদের গ্রুপে জানিয়ে দিলে তখন দেখা যাচ্ছে আমি, তোমার মাহিন ভাই, জোহা ভাই, আমরা সবগুলো কোশ্চিন ইনশাআল্লাহ সলভ করে দিব তোমাদের। তো যাই হোক, আমরা কোশ্চিনে চলে যাই। আমাদের সিলেক্টেড কিছু কোশ্চিন আছে, মাহিন ভাই রেডি করে দিয়ে গেছে আমাদের কোশ্চিন। তো দেখো, কোশ্চিনে চলে যাই আমরা। হ্যাঁ, তো আজকে দেখো পিরিয়ডিক মোশনের সাথে আমাদের আরো আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো পিরিয়ডিক মোশন স্ক্রিনটা কি দেখা যায়? আমি একটু জুম করতেছি। হ্যাঁ, আচ্ছা, মনে হয় এনাফ জুম আছে। আচ্ছা দেখো, 1 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, একটু হোল্ড করো। হ্যাঁ নোমান ভাই, সাউন্ড অফ করে দিই। আচ্ছা দেখো, আমাদের 1 নম্বর কোশ্চেনে বলছে যে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল দোলক 4 ডিগ্রি বিস্তার নিয়ে দুলছে। এরপর বলতেছে দেখো সরণের মান কত হলে দোলকের গতিশক্তি সর্বাধিক হবে। তো দেখো আমাদের বলতেছে একটি সরল দোলকের কথা, যেখানে বলতেছে যে বিস্তার হচ্ছে 4 ডিগ্রি, সরণের মান কত হলে দোলকের গতিশক্তি সর্বাধিক হবে। তো আমরা গতিশক্তির ইকুয়েশন জানি, গতিশক্তির ইকুয়েশনটা জানি হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ দেখো, গতিশক্তি ম্যাক্সিমাম তখনই হবে যখন আমাদের ভিটা ম্যাক্সিমাম হবে। তো একটা সরল দোলকের জন্য ভিটা কোন জায়গায় ম্যাক্সিমাম হয়? আমরা যদি একটা সরল দোলক দেখি তাহলে দেখো, আমরা হচ্ছে একটু বোর্ডে চলে যাই। সরল দোলক নিয়ে অল্প একটু দেখলেই তোমাদের বেসিকটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা আসো ম্যাক্সিমাম তো সবগুলো ইউনিভার্সিটিতে মোটামুটি পরীক্ষা দিয়ে এসছো, আর একটা যেহেতু বাকি আছে, ইনশাআল্লাহ এটাতেও ভালোই হবে। তো এগুলো তোমরা বেসিক যে ইকুয়েশনগুলো একদমই সেগুলো তোমরা জানো। তারপর আমি একবার করে দেখিয়ে দিই, কারণ অনেকে ছিল যাদের মেডিকেল প্রিপারেশন ছিল
ওরা হয়তো এভাবে ভালো করে ম্যাথগুলো সেভাবে দেখতে পারো নাই, অন্যরা যেভাবে দেখছো। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ছোট করে দেখা যাবে, আমি তো ওখানে কোশ্চেন বড় করে দেখালাম, তারপরে এখানে তোমাদের প্রবলেম ইনশাল্লাহ হবে না, আমি কোশ্চেনটা চলে যাই। আচ্ছা, আমাদের কোশ্চেনটা এরকম বলা ছিল যে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরল দোলক 4 ডিগ্রি বিস্তার নিয়ে দুলতেছে। এখন বলতেছে সরলায়ন কত হলে দোলকের গতিশক্তি সর্বাধিক হবে। তো দেখো আমরা ইকুয়েশনটা এরকম দেখলাম, আমরা ইকুয়েশনটা মাত্র দেখলাম, সেটা হচ্ছে যে ই কে ইকুয়ালস টু আমরা দেখলাম হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ই কে এটা কার সাথে সমানুপাতিক বলো তো? ভি স্কোয়ার সাথে সমানুপাতিক না? আমরা এরকম ভাবে তো বলতে পারি যে ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, আমরা এটা বলতে পারি। তো আমরা যদি এরকমটা বলতে পারি ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, অর্থাৎ ভি যেখানে ম্যাক্সিমাম হবে, ভি যদি ম্যাক্সিমাম হয় তাহলে ই কেটাও কি হবে বলো তো? ই কেটাও ম্যাক্সিমাম হবে না? তাহলে ভি ম্যাক্সিমাম হলে ই কে ম্যাক্সিমাম হবে। এখন আমরা যদি সরল দোলকটা একটু দেখি, তাহলে দেখো আমাদের সরল দোলকটা কেমন হয়। তোমরা এগুলো জানো, সরল দোলকটা এরকম ভাবে যদি দেখি, তো সেই ক্ষেত্রে এই যে ধরো এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা দৃঢ় প্রসূক কাঠামো থেকে উপরে একটা এরকম একটা জায়গা থেকে একটা আমরা হচ্ছে সরল দোলককে ঝুলিয়ে দিলাম, মনে করো এই যে এভাবে একটা দোলককে ঝুলিয়ে দিলাম, এখানে ধরো গোল, এটা হচ্ছে আমাদের ববটা, এখানে ধরো দোলানো আছে। হ্যাঁ, তো এইটাকে আমি টেনে এই পর্যন্ত ধরো নিয়ে গেলাম। তাহলে ওই যে টেনে নিয়ে গেলাম এই পজিশনটা কি বিস্তারের পজিশন বলা হয় না, যে এই পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। আর তাহলে এটাকে আমি সর্বোচ্চ এইদিকে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারি, বিস্তার পর্যন্তই। তো তাহলে দেখো আমি এটাকে টেনে এইদিকে ডানে এই পর্যন্ত নিয়ে যেতে পারি, অথবা বামে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। তো আমি এই প্রথমে যে অবস্থায় ছিলাম এটাকে কি বলা হয় বলতো? এটাকে কিন্তু বলা হয় হচ্ছে সাম্যাবস্থান, বা এটাকে আমরা বলতে পারি সাম্য বিন্দু। তাহলে এখানে সাম্যতে আছে। আর এরপরে দেখো, আচ্ছা, আর এখানে যখন আসছি তখন এটাকে আমরা কি বলি বলো? এটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। আচ্ছা, এখানে কোনটা বলছে? মোটামুটি 4 ডিগ্রির মতো। তো আচ্ছা, এটা আমাদের কনস্ট্যান্ট। এখন আমাদের বলতেছে ভিটা যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে ই কেটা ম্যাক্সিমাম হবে। তো দেখো আমরা জানি এখান থেকে একটা বলকে টেনে এই পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, বলটাকে টেনে এই পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, মানে কি এই পর্যন্ত সর্বোচ্চ সে উঠছে, এরপরে তো উঠছে না। এরপরে উঠছে না মানে এই মোমেন্টে তার বেগটা হয়ে যাচ্ছে একদম মিনিমাম, এখানে ভি ইকুয়াল টু ভি মিনিমাম। আমরা চাইলে এটাকে জিরোই বলতে পারি, কারণ এই মোমেন্টে বেগ জিরো, কারণ বেগ আরেকটু থাকলে সে তার একটু উপরের দিকে উঠতো, সে যেহেতু উঠছে না, থেমে যাচ্ছে এবং নিচের দিকে পরে ব্যাক করছে, তার মানে এই মোমেন্টে তার বেগটা হচ্ছে জিরো। আচ্ছা, এই মোমেন্টে বেগ জিরো, আবার দেখো বেগটা বাড়তে 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 এই যে সামনে যখন আসছে, এই সাম্যাবস্থানে আসার সময় তার বেগটা হয়ে যাচ্ছে সর্বোচ্চ। তাহলে এই জায়গায় যে বেগটা, সেই ভিটা হচ্ছে ভি ম্যাক্স, অর্থাৎ সাম্যাবস্থানে আমরা একটা সরল দোলকের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বেগ পাই। তাহলে এই জায়গায় যদি সর্বোচ্চ বেগ পাওয়া যায়, তাহলে যেখানে দেখো যেখানে বেগটা সর্বোচ্চ হয় সেখানে কি, সেখানে ইকেটাও সর্বোচ্চ হয় না? তাহলে আমরা বলতে পারি যে একটা সরল দোলক যেভাবেই হোক, তার ভর যেটাই থাক, সে যেই পরিমাণ কোণেই দুলতে থাকুক বা যেটাই হোক, আমাদের সাম্যাবস্থানে সবসময় বেগটা হচ্ছে সর্বোচ্চ, ভি ইকুয়াল টু অলওয়েজ ভি ম্যাক্স। আর ভি ইকুয়াল টু ভি ম্যাক্স যদি হয়, তাহলে আমাদের ইকে যেটা ছিল গতিশক্তি, সেই ইকেটাও কি হয়ে যাবে বলতো? ইকেটাও হবে ইকে ম্যাক্স, ইকেটাও আমাদের ম্যাক্সিমাম ইকে হয়ে যাবে। ঠিক আছে, আমার প্রথম কোশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তোমরা যারা এখন লাইভে জয়েন করছো তারা লাইভ দেখে নিও, আর তারপরে যারা দেখতে পাচ্ছ না তারা তোমরা পরে অবশ্যই ভিডিওটা দেখে নিবা। হ্যাঁ, আর তারপরে কোনো প্রবলেম হলে জানাবা। দেখো এরপর একটা বলছে যে একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো স্পন্দকের গতির সমীকরণ x ইকুয়াল টু 10 সাইন 250 পাই টি প্লাস ডেল্টা। তোমরা কি কোশ্চেনটা দেখতে পাচ্ছ? দেখো এখানে বলছে যে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন স্পন্দকের গতির সমীকরণ, 2 নাম্বার কোশ্চেনটা আমাদের আমাদের যে 2 নাম্বার কোশ্চেনটা আমরা করছি এখন। আচ্ছা, তো 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে যে সরল ছন্দিত স্পন্দিত গতি সম্পন্ন কোন স্পন্দকের গতির সমীকরণ x ইকুয়াল টু 10 সাইন 200 পাই টি প্লাস ডেল্টা এরকম যদি হয়, তাহলে স্পন্দকটির কম্পাঙ্ক কত হার্জ। তো দেখো আমরা এইভাবে এটাকে বলতে পারি, এই যে আমরা জানি যে যদি সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার আমি যদি সরণের ইকুয়েশনটা দেখি, তাহলে সরণের ইকুয়েশনটা কেমন হয় বলো? সেই ইকুয়েশনটা এরকম হয়, আমরা জানি সরণের ইকুয়েশন, সরণ x ইকুয়াল টু a সাইন, এখানে হয় ওমেগা টি প্লাস একটা হচ্ছে ডেল্টা। আচ্ছা, তার মানে এটা ইকুয়েশন এরকম হয়, সরণের ইকুয়েশন, বেসিক ইকুয়েশন x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখানে টিটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিস্তার। তাহলে এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা বলছে যে x ইকুয়াল টু 10 সাইন, মানে আমাদের কোশ্চেন এরকম দেওয়া আছে যে x ইজ ইকুয়াল টু 10 সাইন, বলছে 250 পাই। হ্যাঁ, 250 পাই, তার সাথে টি
প্লাস ডেল্টা এরকম দিয়ে বলছে যে স্পন্দকটির কম্পাঙ্ক কত হবে, তাই না? কম্পাঙ্ক বের করতে বলছে, মানে আমাদের কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে যে এফটা কত হবে। তো আমরা দেখো এই উপরের ইকুয়েশনের সাথে আমাদের বেসিক যে ইকুয়েশন ছিল সেটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে যেটা এ ছিল এখানে সেটা 10 না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিস্তার, তাহলে আমি নিচের ইকুয়েশন থেকে বলতে পারি আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে সেটার বিস্তার হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10। আর দেখো টি এর সাথে যেটা আছে সেটা কি ওমেগার মান না? তো ওমেগার মানটা তাহলে কত? এখানে দেখো 200 পাই আছে, এখানে ওমেগা যেখানে ছিল সেখানে এক্স্যাক্টলি সেম জায়গায় আছে হচ্ছে 200 পাই, মানে দেখো যে টি এর সাথে এখানে যেটা ওমেগা ছিল সেখানে এখানে টি এর সাথে আছে হচ্ছে 250 পাই, 200 পাই না 250 পাই। তাহলে আমি এরকমটা বলতে পারি না যে ওমেগা ইকুয়াল টু 250 পাই। আচ্ছা, আমরা এবার এরকম জানি ওমেগা ইকুয়াল টু কি জানি? ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2 পাই বাই টি, এরকম একটা ইকুয়েশন জানি। আচ্ছা, আর 1 বাই টি কে আমরা বলতে পারি এফ, অথবা এটাকে আমরা সরাসরি ভাবে বলতে পারি 2 পাই এফ। আর 2 পাই এফ এর মানে কত বলো তো? 250 পাই। তাহলে এখান থেকে আমাদের এফটা ক্যালকুলেট করতে বলছে, এটা থেকে আমাদের এফটা ক্যালকুলেট করলে তো হয়ে যাবে। তাহলে এফটা যদি ক্যালকুলেট করি, দেখো এই পাশ থেকে হচ্ছে পাই, এই পাশ থেকে পাইটা কেটে যায়, তাহলে এই পাশে যদি এফটা রেখে দিই তাহলে এফ ইকুয়াল টু কত হবে বলো? এফ ইকুয়াল টু 250 ডিভাইডেড বাই নিচে এই পাশে দুইটা পাশে ভাগ করে দিই 2, তাহলে কাটাকাটি হয়ে কত হবে বলো? হবে হচ্ছে আমাদের 125। অর্থাৎ আমাদের এই যে ইকুয়েশনটা ছিল সেটার জন্য আমাদের কম্পাঙ্ক হচ্ছে 125 হার্টজ। ঠিক আছে? আচ্ছা, আমরা 2 নাম্বারটা সলভ করলাম। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, তোমরা না দেখা গেলে আমাকে বলবা। হ্যাঁ, আমি আজকে লাইভ ক্লাসে তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। আচ্ছা, একজন লিখছো যে ভাইয়া একটু জুম করলে ভালো হয়। হ্যাঁ, আমি জুম করে দেখাচ্ছি। আচ্ছা, এরপর দেখো একটা কোশ্চেনে বলছে যে একটি তরঙ্গ চলার পথে যে সমস্ত কণার সরণ সর্বাধিক ধনাত্মক তাদেরকে কি বলা হয়? তাদেরকে তরঙ্গ শীর্ষ বলা হয়। এরকম যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন সেগুলো তোমরা দেখে নিও, কারণ এই সময় এসে একদম বেসিক ভাবে থিওরিগুলো হচ্ছে ডিসকাস করার মতো আসলেই সময় খুব বেশি নাই। আচ্ছা, তো এরপর দেখো যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে সরল দোলকের দোলনকালের কি অবস্থা হবে? এই কোশ্চেনটাই বলছে। দেখো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে সরল দোলকের দোলনকাল কেমন হবে। তো আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি তাহলে দেখো তাপমাত্রার সাথে কি এটার একটা সম্পর্ক আছে, কারণ আমরা যদি দোলনকালের ইকুয়েশন দেখি, দোলনকাল কেমন ছিল আমাদের? টি ছিল, তো টি ইকুয়াল টু আমরা জানি এরকম, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এখানে এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য আর জিটা হচ্ছে কি আমাদের যে অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে জি। তাহলে দেখো তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে এল এর কি অবস্থা হবে বলো? তো তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে এলটা কি বেড়ে যাবে না? কারণ এখান থেকে তুমি বলতে পারি এরকম করে যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। আচ্ছা, তো টি ইজ প্রপোর্শনাল টু যদি রুট ওভার এল হয়, তার মানে দেখো এল এর সাথে টি এর সম্পর্ক কি সমানুপাতিক না? তো এলটা যদি কোনো কারণে বেড়ে যায়, এই যে আমাদের এল এর ভ্যালুটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে টিটাও কি হয়ে যাবে বলো? তো টি বেড়ে যাবে না, তার মানে দোলনকালটা কি হবে? বৃদ্ধি পাবে না। তাহলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে সরল দোলকের দোলনকাল কি হবে? তাহলে সরল দোলকের দোলনকাল অবশ্যই বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে সরল দোলকের দোলনকাল বৃদ্ধি পায়। তাহলে একইভাবে এরকম আরো একটা জিনিস আমরা দেখে নিই। দেখো একটা কথা বলছে পৃথিবীর পৃষ্ঠের উপরে বা নিচে যদি নেওয়া হয়, তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠের উপরে বা নিচে যদি নিয়ে যাওয়া হয় তাহলে জি এর মানটা কমে যায়। জি এর মানটা কমে গেলে টি এর অবস্থা কি হবে দেখো। আচ্ছা, এটা তোমরা দেখলাম, এটা একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এরকমটা যদি হয় তাহলে দেখো টি এর সাথে জি এর সম্পর্ক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক না? এরকম না? টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1 ডিভাইডেড বাই জি, এরকম না? অর্থাৎ জি যদি বেড়ে যায় তাহলে টি এর মানটা কমে যাবে ব্যস্তানুপাতিক, আর জি যদি কমে যায় টি এর মানটা বেড়ে যাবে। তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠের উপরে বা নিচে যদি যায় তাহলে জি এর মানটা কমে যাবে। জি এর মানটা যদি কমে যায় তাহলে আলটিমেটলি আমাদের টি কি হয়ে যাবে বলতো? টিটা বেড়ে যাবে না। আর টি বেড়ে যাওয়া মানে কি টাইম বেশি লাগা, আর যদি কোনো কারণে টাইম বেশি লাগে তার মানে ঘড়িটা কি হবে? ঘড়িটা একটু ধীরে চলবে। এরপর দেখো একটা বলছে বিষুবরেখা থেকে মেরুর দিকে যদি যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে জি এর মানটা বাড়তে থাকে। আমরা খালি মনে রাখবো যে বিষুবরেখা থেকে যদি মেরুর দিকে যায় তাহলে জি এর মানটা বাড়তে থাকবে, আর জি যদি বেড়ে যায় তাহলে জিটা যেহেতু নিচে আছে, নিচেরটা হচ্ছে ভাগফল এভাবে আছে বা ব্যস্তানুপাতিক দেখলেও বুঝতে পারি আমরা, তাহলে জিটা যদি কোনো কারণে বেড়ে যায় তার মানে দেখো টিটা আলটিমেটলি কমে যাবে। আর টি যদি কমে যায় তার মানে কি হবে? এটা একটু ফাস্ট হবে, কারণ টি কমে যাবে মানে কি টাইম কম লাগে, টাইম কম লাগা মানে কি এটা একটু ফাস্ট হবে। তাহলে ঘড়িটা তখন একটু দ্রুত ঘুরবে। এরপর দেখো আমরা যদি চন্দ্রপৃষ্ঠে যাই সেই ক্ষেত্রে আমাদের টিটা কি হবে আমরা একটু খেয়াল করি। তখন দেখবো যে জি এর মানটা 6 ভাগের 1 ভাগ হয়ে যায়, 1/6 হয়ে যায়, জি ইন্টু 1/6 হয়ে যায়। তো এরকম হয়ে যায় মানে কমে যাচ্ছে। তাহলে আবার দেখো জি যদি কমে যায় তার মানে আমার টিটা কি হয়ে যাবে? টিটা বেড়ে যাবে না। আর টি যদি বেড়ে যায় তার মানে কি টাইমটা বেশি লাগছে, আমরা এখান থেকেই দেখলাম টি যদি বেড়ে যায় তার মানে টাইমটা বেশি লাগে, অর্থাৎ ঘড়িটা আমাদের ধীরে ঘোরে। এরপর দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি বলতে পারি আমরা? তাপমাত্রা বৃদ্ধি পাইলে এই ঘটনা বলা যায় যে জি এর মানটা জি নিয়ে আমরা না বলি, তাপমাত্রার ব্যাপারটাই আমরা এখানেই বলি।
এই যে এলটা বেড়ে যাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি হলে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়, দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় তখন কি টাইমটাও বেশি বেশি হয়ে যাবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে টি যেটা সেটাও তখন হচ্ছে বেশি লাগবে। টি বেশি লাগা মানে কি ঘড়িটা তখন ধীরে চলবে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এইটি হচ্ছে দোলনকাল। এইটি দোলনকাল মানেই হচ্ছে পর্যায়কাল, দোলনকাল একই কথা। এইটিটা টেম্পারেচার না, আমি বললাম যে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে আমাদের এলটা বাড়বে ভাই, বুঝলা? ফারহান হোসেন আজমাইন, এটা হচ্ছে আমাদের টি অর্থাৎ টেম্পারেচার কথা বলছে, এটা সেইটি না। এই টেম্পারেচার বাড়লে আমাদের লেন্থটা বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের কার্যকরী যে দৈর্ঘ্যটা আছে এই এলটা বেড়ে যাবে, আর এল এর সাথে দেখো টি এর ইকুয়েশন হচ্ছে সমানুপাতিক। টি ইজ প্রপোর্শনাল টু এল, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, অর্থাৎ এলটা যদি বেড়ে যায়, আমাদের এলটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের হচ্ছে টিটাও বেড়ে যাবে। টি বেড়ে যাওয়া মানে কি টাইমটা বেশি লাগা, আর টাইম বেশি লাগা মানে ঘড়িটা তখন আমাদের স্লো হয়ে যাবে। হ্যাঁ, ঘড়িটা তখন স্লো হয়ে যাবে অর্থাৎ ধীরে ঘুরবে, তখন এটা আগের মতো ফাস্ট ঘুরবে না, ফাস্ট চলবে না। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা হচ্ছে আমাদের হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটায় চলে যায়। আচ্ছা, একটু জুম আউট করি। তাহলে দেখো আমাদের 5 নাম্বার কোশ্চেনে কি বলছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের দোলকের ববের ভর 9 গুণ বাড়লে দোলনকাল কি হবে। আচ্ছা, তাহলে দেখো ববের ভর বাড়াতে বলছে 9 গুণ। আচ্ছা, তাহলে দোলনকালের কি পরিবর্তন হবে? দোলনকাল টি এর ইকুয়েশন জানি না, টি ইকুয়ালটা আমরা জানি 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে দেখো তো এখানে বলছে ভর বাড়াতে, এখানে এই ইকুয়েশনে কোথাও ভর আছে? ভর যেটা এম, এই ইকুয়েশনে কোথাও কি আছে ভর? এই ইকুয়েশনে কোথাও ভর নাই মানে কি ভরের উপর আসলে দোলনকাল ডিপেন্ড করে না। তার মানে ববের ভর তুমি 9 গুণ বাড়াও, 10 গুণ বাড়াও বা 100 গুণ বাড়াও, যেটাই করো না কেন, আমাদের যে দোলনকালটা বা টাইম পিরিয়ড যেটা বা পর্যায়কাল যেটা, সেটা বাড়বেও না কমবেও না, অর্থাৎ এটা থাকবে হচ্ছে অপরিবর্তিত। অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হচ্ছে সি, এটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপরটা আমরা দেখি। আচ্ছা, এরপরটা দেখো, একটি সরল দোলককে লিফটের সমতরণে যদি উপরে উঠানো হয় তাহলে দোলনকালের কি অবস্থা হবে? তো আবার একই ইকুয়েশন ভাবো, আমাদের এই ইকুয়েশনটা সবসময় লাগবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইড বাই জি। তাহলে এখন দেখো সমতরণ যদি লিফটের উপরে উঠানো হয় তখন জিটা কি হয়ে যায়? জিটা বেড়ে যায়। আচ্ছা, সমতল যখন লিফটের উপরে উঠাই তখন আমরা জিটা কি বেড়ে যায় না? জি এর সাথে একটা ত্বরণ এ অ্যাড হয়ে যায়, এটা মনে রাখো, জি এর সাথে একটা ত্বরণ এ অ্যাড হয়ে যায়। তাহলে জি এর সাথে যদি কিছু একটা অ্যাড হয়ে যায় তাহলে নিচে একটা বড় টার্ম হচ্ছে, আর টি যেহেতু জি এর সাথে 1 বাই রুট ওভার জি, এটার সাথে যেহেতু প্রপোর্শনাল হয়ে আছে অর্থাৎ জি এর সাথে ব্যস্তানুপাতিক হিসেবে আছে, সেক্ষেত্রে জিটা যখন বেড়ে যাবে তখন টিটা অবশ্যই কি হয়ে যাবে? আমাদের কমে যাবে। অর্থাৎ একটা সরল দোলকে যদি লিফটের সমতরণে উপরে উঠাও তখন সেক্ষেত্রে দোলনকালটা কমে যাবে অর্থাৎ হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে হ্রাস পায়। এই কোশ্চেনটা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তো দেখো ভাইয়া, এটা হচ্ছে দেখলাম আমরা। এরপর একটা দেখি, এরপর 7 নাম্বারটা দেখো। আচ্ছা, কোশ্চেন কি দেখা যাচ্ছে? রাফতিন আহমেদ সজল, সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ, সুমাইয়া একটা স্নেহাপু লিখছো যে ববের সাথে দোলনকালের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমরা দেখলাম যেহেতু ওখানে আমাদের এম নাই সেক্ষেত্রে ওটার সাথে কোনো সম্পর্ক নাই ওটার। আচ্ছা, এরপর একটা দেখো 7 নম্বর কোশ্চেন, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ সবাই। এখানে দেখো এরকম বলা আছে, একটি সরল দোলকের গতির বিস্তার যদি এ হয় এবং দোলনকাল যদি টি হয় তাহলে সর্বোচ্চ বেগটা কত হবে? আমরা জানি ভি ইকুয়াল টু, এরকম একটা ইকুয়েশন জানতাম যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন জানতাম আমরা। আচ্ছা, এরকম ইকুয়েশন জানতাম, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু, আবার উল্টাপাল্টা লিখতেছি দাঁড়াও, ভি ইকুয়াল টু, এটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ভিটাকে কি আমরা ম্যাক্স করতে চাই না? আমরা চাই আমাদের যে ভিটা আছে আমাদের এই ভিটা হোক ভি ম্যাক্স। আমাদের ভিটাকে আমি চাচ্ছি এই ভিটা লিখবো হচ্ছে ভি ম্যাক্স। তাহলে এই ইকুয়েশনটা ম্যাক্সিমাম কিভাবে বানানো যায়? বিস্তার তো যা ছিল তাই থাকবে। এবার দেখো এক্স স্কোয়ার অর্থাৎ সরণটা, যেটা আমরা এই ববের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন দেখছি, ইকুয়েশনটির আমরা চিত্রটা দেখছি এরকম যে যখন সাম্যাবস্থায় থাকে সেই ক্ষেত্রে তার বেগটা হচ্ছে সর্বোচ্চ হয়। এই যে যখন সাম্যের অবস্থায় থাকে এই অবস্থায় তার বেগটা যেটা, এই অবস্থায় তার ভি যেটা, সেই ভিটাই হয় হচ্ছে
ম্যাক্স ভি, তাহলে সাম্যাবস্থায় যদি ভিটা ম্যাক্স হয়, সাম্যাবস্থায় সরণ কত বলবো, 0 বলবো না। সাম্যাবস্থায় যত দূরে যাবো তখন আমার আস্তে আস্তে সরণটা বাড়তে 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 এই মোমেন্টে তখন আমি বলবো সরণটা আমাদের এই এ পরিমাণ সরণ হয়েছে। অর্থাৎ সাম্যাবস্থা যখন থাকে তখন কি সরণটা 0, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 0। অর্থাৎ আমরা এখান থেকে ভি ম্যাক্স যখন বলবো, ভি ম্যাক্স বলে এরকম বলতে পারবো যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ সাম্যাবস্থানে এক্স স্কোয়ার অর্থাৎ 0 বলতে পারবো। সাম্যাবস্থান মানে এক্স কোনো দূরত্বে যায় নাই, সাম্যাবস্থায় এক্স এর মান 0। অর্থাৎ এটা যদি বের করে দিই রুট ওভার থেকে, তখন আমি বলতে পারবো ওমেগা ইন্টু এ। তাহলে দেখো ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এটাই লিখছে। আর ওমেগা সমান আমরা কি জানি, 2 পাই ডিভাইডেড বাই টি, অর্থাৎ 2 পাই ইন্টু এ ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। হ্যাঁ, এই কোশ্চেনগুলো এই বেসিক এরকম কোশ্চেনে আসে। অনেক কঠিন কোশ্চেন ইউনিভার্সিটিগুলো তো দেয় না, অনেক কঠিন কোশ্চেন ইউনিভার্সিটিগুলোতে দেয় না, যেগুলো বেসিক কোশ্চেন সবাই পারে সেরকম কোশ্চেনই দেয়। এগুলো খালি ভুল করে আসবে না। হ্যাঁ, এগুলো যে ভুল না করে আসো তখনই দেখবা যে ইনশাআল্লাহ ভালো একটা স্কোর তোমরা করতে পারছো। খালি এগুলো এলোমেলো করবা না, যেগুলো সহজ কোশ্চেন, যেগুলো সহজ ইকুয়েশন সেগুলো করবা না। আচ্ছা, এখন লিখছো এগুলো তো দেখি আগের এক্সামের কোশ্চেন। হ্যাঁ ভাই, আগের এক্সামের কোশ্চেন, বাট তোমরা দেখবা রিসেন্ট কোশ্চেনের সাথে খুব বেশি ডিফারেন্স নাই। হ্যাঁ, তোমার মাহিম ভাই এসব কোশ্চেন সিলেক্ট করছে, প্লাস আমিও দেখছি এগুলো সবগুলোই। তোমরা রিসেন্ট কোশ্চেন গুলোও দেখবা, নিজেরাও তো বাসায় কোশ্চেন সলভ করবে একবার, তাই না? যখন তোমরা কোশ্চেন সলভ করবা তখনও যেগুলো প্রবলেম হবে আমাদেরকে গ্রুপে দিয়ে দিবা, আমরা সেগুলো সলভ করে দিব। তোমরা পেরে যাবে ইনশাআল্লাহ, কারণ তোমরা অলরেডি অনেকগুলো এক্সাম দিয়ে এসছো। এটা তোমাদের আমার মনে হয় লাস্ট এক্সাম এরকম ভাবে। তো যাই হোক, আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে থাকি, তোমরা এগুলো পারো। হ্যাঁ, তারপর আমি যে এই বেসিক একটু করে ইকুয়েশন দেখাচ্ছি, এগুলো আসলে যাদের মেডিকেল প্রিপারেশন ছিল তো তাদের ওরকম দেখবা যে এরকম বেসিক কিছু ইকুয়েশন তাদের দেখা নাই, এই জন্য আমি আসলে দেখাচ্ছি। আচ্ছা, খুব বেশি সময় না নিই, এই প্রথমে একটু সময় লাগলো, পরবর্তী সময় ইনশাল্লাহ খুব বেশি লাগবে না। আচ্ছা, আমরা 7 নাম্বারটায় ছিলাম, এবার একটু দেখি 8 নাম্বার কোশ্চেনটা দেখি। তো 8 নাম্বার কোশ্চেনটা বলছে দেখো যে একটি সরল দোলক 2 সেকেন্ডে একটি দোলন উৎপন্ন করে, দোলকটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো আমাদের কোশ্চেনটা এরকম বলছে যে একটি সরল দোলক 2 সেকেন্ডে একটি দোলন সম্পন্ন করে, একটি সরল দোলক 2 সেকেন্ডে দোলন সম্পন্ন করে, অর্থাৎ টি এর ভ্যালুটা কত? টি এর ভ্যালুটা আমাদের হচ্ছে 2। তাহলে দোলকটির দৈর্ঘ্য কত? আমরা এই যে ইকুয়েশন এরকম জানি, আমাদের বেসিক ইকুয়েশনটা আবার লিখি। আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আমাদের এলটা বের করতে বলছে, এল যদি বের করি তাহলে কি এই পাশে স্কোয়ার করে দিই, এই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে কেমন থাকে বলো তো? টি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই পাশেও স্কোয়ার, তার মানে এরকম হয় যে 4 পাই স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই জি, এরকম একটা ইকুয়েশন হয়। তাহলে এলটা যদি বের করতে চাই তখন এরকম হয়, দেখবা যে এল বের করলে তখন এরকম হয় যে টি স্কোয়ার ইন্টু জি ডিভাইড বাই কত হয়? ডিভাইড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার। তাহলে টি স্কোয়ার, টিটা কত ছিল? 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু জি ডিভাইড বাই 4 পাই স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4, অর্থাৎ এইটার এটা কেটে যায়, অর্থাৎ আমাদের হয় হচ্ছে জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার, জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটি সরল দোলক 2 সেকেন্ডে একটি দোলন যদি উৎপন্ন করে বা সম্পন্ন করে, তাহলে দোলকটির দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, আশা করছি তোমরা এগুলো পারো। তোমরা পারো না এরকম কোশ্চেন খুব কম থাকবে ভাই, তোমরা সবগুলোই পারবা, কিন্তু ওই জায়গায় মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক ভাবে অ্যান্সার করে আসবে, তাহলেই হবে। অনেক কঠিন কোশ্চেন দেয় না, খুব বেসিক থেকেই দেয়, খুব সহজ কোশ্চেন দেয়। তোমরা এলোমেলো করবা না, ইনশাআল্লাহ ঠিকঠাক ভাবে হয়ে যাবে সবকিছু। আচ্ছা, এরপর দেখো আমাদের আরেকটা কোশ্চেন এরকম ভাবে বলছে যে কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয় তবে দোলনকারটা কি হবে? হ্যাঁ, তো এইটা আমরা চাইলে বড় ইকুয়েশন দিয়ে দেখতে পারি, বাট আমাদের এখন যেহেতু অনেক বেশি আমাদের হাতে সময় না, আমরা ছোট ইকুয়েশনে দেখতে চাই। তাহলে দেখো এমনিতে যদি টি ইকুয়েশনটা দেখি তাহলে আমরা এরকম জানি না টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, অর্থাৎ টি এর প্রপোর্শনাল কি রুট ওভার এল, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, অর্থাৎ রুটের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ যেহেতু দৈর্ঘ্যটার কথা বলছে, তাহলে এই যে রুটের ভেতরে ধরো একটা দৈর্ঘ্যের মান আমি নিলাম ইনটু 2, দিয়ে আলটিমেটলি যেটা হবে সেটা অ্যান্সার করে দিও তোমরা। তাহলে দেখো 3 সেকেন্ড আসছে। আচ্ছা, এটা এভাবে করে না। আচ্ছা, আমরা একটু ভেঙেই করি। আচ্ছা, দৈর্ঘ্য কত করছে বলো? দৈর্ঘ্য করছে 2.25 গুণ। আচ্ছা, এদের মতো করেই করি। তাহলে এন এর মান বসাচ্ছে 2.25 ইনটু 2, এটা দিয়ে পাইছে আলটিমেটলি 3 সেকেন্ড। তাহলে সেটা ওইটার কত গুণ হয়েছে? 2.25 এর কত গুণ হয়েছে? তাহলে দেখো আগেরটা ছিল হচ্ছে এল, তার সাথে এই পরিমাণ করছে, করে কত পাইছে? 3.25। ও আচ্ছা, এটা পরে করে দিছে এভাবে, দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলো। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটা আলাদা করে করি। দেখো, তো এটা যদি আমরা বড় করেই করতে চাই, এখানে তো শর্টকাট তোমরা দেখে চাইলে ওই শর্টকাট বের করতে পারো, রুট ওভার 2.25 ইন্টু 2।
আচ্ছা, এটা করতে পারো একটা, আরেকটা তাহলে এভাবে করতে পারো। আমরা একটু এল এর ইকুয়েশন দেখলাম, এল ইকুয়াল টু দেখলাম যে এই যে এখান থেকে আবার দেখি আমরা, তাহলে দেখো আমরা দেখলাম যে টি ইকুয়াল টু, একটু ছোট করে নিই লেখাটা, তো আমরা দেখলাম টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইড বাই জি। এখান থেকে আমরা এল এর মানটা বের করছিলাম কিরকম বলো, এল এর মানটা আমরা যে একটু আগে উপরের দিকেই দেখছি, এল এর মানটা বের করছি কত বের করলাম, আচ্ছা লিখি এখানে, তাহলে দেখো আমরা এল যদি লিখি তাহলে এল ইকুয়াল টু লিখলাম যে টি স্কোয়ার ইন্টু জি ডিভাইডেড বাই আমরা লিখলাম হচ্ছে 4 পাই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তো এটা যদি এল এর জন্য হয় তাহলে প্রথমে একটা এল ছিল এরকম, আর পরের এলটা হচ্ছে 2.25 বৃদ্ধি করছে, তার মানে আচ্ছা, তাহলে প্রথমে এল হচ্ছে আমাদের যেটা দেখো, আচ্ছা আমাদের ফার্স্ট যে এল এটাকে আমি এল এর মতোই রেখে দিই, পরের এলটা করছে কি 2.25 গুণ বৃদ্ধি করে ফেলছে, অর্থাৎ এল ওয়ানটা এলই ছিল আর এল টুটা করছে আমাদের এল এর সাথে আগে যে এলটা ছিল সেটার সাথে 2.25 বৃদ্ধি করে ফেলছে, অর্থাৎ আমি এটাকে এভাবে বলতে পারি যে 2.25 এল ওয়ান, অর্থাৎ এল ওয়ান মানে হচ্ছে এল, তার মানে এটা এরকম থাকছে, সেটা হচ্ছে একটা এল আর 2.25 এল, তার মানে এটাকে বলতে পারি আমরা 3.25 এল, এটা হচ্ছে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য। এখন এরকম যদি হয় সেক্ষেত্রে বলতেছে দেখো যে সেক্ষেত্রে টি এর মানটা কেমন চেঞ্জ হয়, তাহলে আমরা যেহেতু দেখলাম যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, তাহলে আমরা এভাবে বলতে পারি যে টি টু ডিভাইডেড বাই টি ওয়ান যদি লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার এল টু ডিভাইডেড বাই এল ওয়ান। আচ্ছা, অর্থাৎ এইভাবে লেখা যায় যে রুট ওভার এল টুর ভ্যালুটা কত হয় বলো তো, এল টুর ভ্যালু হচ্ছে 3.25 ইন্টু এল ডিভাইডেড বাই এল ওয়ান, এল ওয়ানের ভ্যালু আমরা একটু আগে ধরে নিলাম, এল ওয়ানের ভ্যালুটা হচ্ছে আমাদের এল, তাহলে এটা হচ্ছে এল। আচ্ছা, এরকম যদি হয় তাহলে এখান থেকে এল এল চলে যায়, অর্থাৎ এটুকু থাকে হচ্ছে আমাদের রুট ওভার 3.25। হ্যাঁ, দিয়ে তাহলে দেখো এখান থেকে যদি টি টুটা বের করতে চাই, টি টুটা হয় এরকম যে তাহলে রুট ওভার 3.25 ইন্টু হচ্ছে টি ওয়ান, তাহলে যেহেতু সেকেন্ড দোলক বলছে তাহলে এটার ভ্যালু কত, টি ওয়ানের ভ্যালু হচ্ছে 2, তাহলে রুট ওভার 3.25 ইন্টু 2, এটার উপরে যা আনসার হবে তাই। এটা কি বুঝতে পারলাম তোমরা? একজন লিখছো ভাইয়া রুট ওভার 2.25 মান ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবো, ভাই এরকম দু একটা মান তোমরা মুখস্থ রাখবা। হ্যাঁ, আচ্ছা, একজন লিখছো যে ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপারে প্রবলেম আছে, আপনি টেলিগ্রাম আইডিটা ইনবক্সে কোশ্চেন দিলে সলভ করে দিবেন, আর ভাই আপনাকে কোন টাইমে ফ্রি পাবো যদি কাইন্ডলি বলতেন ভালো হতো আমার জন্য। ভাই তুমি আমাকে আপাতত মেসেঞ্জারে নক করো, হ্যাঁ তুমি ফ্রি টাইম আমাকে মেসেঞ্জারে নক করো, আমি যেটুকু পারবো ইনশাআল্লাহ তোমার জন্য করবো, তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাকে নক করো। আর তারপর আমাদের টেলিগ্রাম গ্রুপ তো কম্বাইন একটা গ্রুপ আছে, তোমরা ওখানেও প্রবলেম জানাবা। আচ্ছা, যাই হোক রুটের মানগুলো তোমরা চাইলে মনে রাখতে পারো। হ্যাঁ, কয়েকটা যে বেসিক ইকুয়েশন না দেখো যেগুলো মানে ম্যাথগুলো প্রিভিয়াসে আসে সেই ম্যাথগুলোই আসে বারবার, তো আমরা সেক্ষেত্রে এই মানগুলো মুখস্থ রাখতে পারি, ম্যাক্সিমাম মানগুলো মুখস্থ রাখতে পারি। তারপর দেখো যেগুলো আগের কোশ্চিন না সেগুলো রুটের মানগুলো দেওয়া থাকতো, মানে সরি ক্যালকুলেটর দেওয়া থাকতো, তখন আমরা রুটের মানগুলো সহজেই বের করতে পারতাম। আচ্ছা, আরেকটা বলছে দেখো কোনো পর্যাবৃত্ত প্রবাহের, আমাদের 10 নম্বর কোশ্চেনটা যাই, 10 নম্বর কোশ্চেন দেখো বলছে যে কোনো পর্যাবৃত্ত প্রবাহের শীর্ষমান হচ্ছে 7 অ্যাম্পিয়ার, কোনো পর্যাবৃত্ত প্রবাহের বলছে শীর্ষমান 7 অ্যাম্পিয়ার, যদি 7 অ্যাম্পিয়ার হয় বলছে এর গড় বর্গের মান কত। আচ্ছা, তাহলে বলছে দেখো কোনো পর্যাবৃত্ত প্রবাহের শীর্ষমান যদি 7 অ্যাম্পিয়ার হয় তাহলে বলছে যে এর গড় বর্গের মান কত। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখবা যে অ্যান্সারটা এরকম হয়, যদি শীর্ষমান দেওয়া থাকে তাহলে যদি গড় বর্গমান দেয় অর্থাৎ আরএমএসটা যদি বের করতে দেয় তো আরএমএস যেটা বের করবা এই গড় ওই মানটাই হচ্ছে আরএমএস, রুট মিন স্কয়ার, এটা ইকুয়াল টু অলওয়েজ 0.707 ইন্টু আমাদের শীর্ষমান কত আই নট যেটা সেটা, অর্থাৎ 0.707 ইন্টু 7, তারপর 0.707 কে 7 দিয়ে গুণ করে দিবা, গুণ করে দিয়ে তোমরা যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটাকে দেখো যেহেতু 3 ঘর পর দশমিক আছে 3 ঘর পর দশমিক বসিয়ে দিবা, দিলে দেখবে এরকম একটা অ্যান্সার চলে আসছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, যদি তোমরা তারপরেও এলোমেলো মনে হয় আমরা গুণটা করতে পারি, দেখো 7 সাথে কত 49 না, 49 হচ্ছে 9, হাতে থেকে হচ্ছে 4, 7 দিয়ে 0 কে গুণ করলে 0, তার মানে আমাদের 4টা থেকে যাচ্ছে, আবার 7 7 কত হয়, 7 7 বলো তো, 7 7 হয় 49, তাই না? আর দশমিক দেখো যেহেতু 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, সেক্ষেত্রে দেখো 1 2 3 আমরা এখানে একটা দশমিক
বসে দিতে পারি। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে এই 4.949, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু কোশ্চেন এই পরিমাণ নাই, সেহেতু আমরা 4.9 বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4.9, এই 4.945949 এরকম, এটাকে তো আমরা এটা বলতেই পারি, তাই না? 4.95, এই যে 949 আছে না, এটাকে 95 তো বলতেই পারি আমরা, হ্যাঁ। আচ্ছা, দেখো, আচ্ছা এরপর দেখো আমাদের 11 নম্বর কোশ্চেনটা বলছে যে একটি সরল দোলকের দোলকপিণ্ডকে পানি দ্বারা পরিপূর্ণ করলে দোলনকাল কি হবে? তাহলে দেখো আমরা কি জানি, পানি দ্বারা যদি পরিপূর্ণ করি তাহলে কি এটা একটু ভারী হয়ে যাবে না? বলো তো, আমাদের এম বেড়ে যাবে না? আচ্ছা, এম যদি বেড়ে যায়, এম এর সাথে কি কোনো ইফেক্ট আছে এর ওপর? এম কি টি তে কোনো ইফেক্ট ফেলে? আমরা তো টি এর ইকুয়েশন জানি যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার হচ্ছে এল ডিভাইডেড বাই জি। এখানে যেহেতু এম নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এটা যদি আমি ভর বাড়ালেও আমাদের হচ্ছে দোলনকালের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ দোলনকাল অপরিবর্তিত থাকবে। অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। তাহলে এটা আমরা পারি। এরপর দেখো আমাদের আরেকটা কোশ্চেন বলছে যে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 বৃদ্ধি করা হয় তবে দোলকটির দোলনকাল কত হবে? একটু আগে দেখছি। আচ্ছা, আমি মনে হয় ওখানে হচ্ছে 3.25 দিয়েছিলাম আগের ম্যাথে, তোমরা একটু খেয়াল করো। 3.25 আসলে হতো না, 2.25 করছে না, এল ইন্টু 2.25 ওটা করে দিও, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বলছে দেখো একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করা হয়। আচ্ছা, কার্যকরী দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করা হয় তাহলে দোলকটি দৈনিক কত সেকেন্ড ধীরে চলবে? আচ্ছা, ধীরে চলবে বা জোরে চলবে, এই ম্যাথগুলো তোমরা খালি একটা ইকুয়েশনের মধ্যে প্লাস মাইনাস দিয়ে মনে রাখতে পারো। যে এই ইকুয়েশন যেটা শর্টকাটে দেওয়া আছে, এই ইকুয়েশনে যদি তুমি এখানে এন এর জায়গায় প্লাসটা ইউজ করো তাহলে ওটা হচ্ছে কত ফাস্ট চলবে সেটা বের করতে পারবা, আর যদি মাইনাস ইউজ করো কত ধীরে চলবে সেটা বের করতে পারবা। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটা একটু এদের মতো করে দেখার চেষ্টা করি, তারপর আমাদের এখানে একটা শর্টকাট আছে সেটা দেখবো। তাহলে দেখো, যদি বলে যে কত সেকেন্ড ধীরে চলবে, তো এখানে দেখো কার্যকরী দৈর্ঘ্যের একটা কথা বলছে, আর একটা কথা তো আমরা টি এর বলছে। তো আমরা একটু আগে একটা জিনিস বারবার দেখলাম যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, অর্থাৎ দৈর্ঘ্য বাড়ালে আমাদের টাইমটাও বেশি লাগবে, অর্থাৎ টাইমের সাথে সমানুপাতিক। আচ্ছা, তো একদিনে মোট কত সেকেন্ড হয়? তো দেখো 24 ঘন্টা, তাহলে 24 গুণ 60 মিনিট গুণ 60টা গুণ করলে তোমরা পাবা হচ্ছে 86,400। তাহলে একটা টাইম হচ্ছে আমাদের 86,400। তাহলে এটা একটা, তাহলে এটা যদি একটা ফার্স্টের একটা যদি টি হয় 86,400, এটা একটা। তাহলে পরে যেহেতু ধীরে চলে, তার পরেরটা আমি নিচে রাখছি, পরেরটা নিচে টি প্রাইম দিয়ে আমি বললাম, সাপোজ এটাকে টি প্রাইম দিয়ে বললাম, এটা যেহেতু ধীরে চলবে তার মানে এটা বেশি হবে, এটা বেশি লিখে যাবে, সেটা আমি ইকুয়েশনে নিতেছি যে 86400। তোমরা জাস্ট এই করসপন্ডিং ভ্যালুটা মনে রাখবে, এটা মাইনাস এন, ঠিক আছে? আচ্ছা, এরকমটা যদি আমরা করি তাহলে এখন টি ইকুয়াল টু আমরা জানি যে রুট ওভার কি জানি L2 বাই L1, অর্থাৎ L ডিভাইড বাই L প্রাইম আমরা বলতে পারি। তাহলে এই কোশ্চেনটা সলভ করে তোমরা চেনের ভ্যালুটা বের করতে পারো, যেটা আমাদের এই জায়গায় করে দেওয়া আছে, এই ম্যাথটা এখানে করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাই, শর্টকাট হচ্ছে এরকম যে সরাসরি তোমাদের ডেলটি যেটা বের করবে, কত সেকেন্ড ধীরে চলে, এটাই হচ্ছে আমাদের ডেলটি। এই কোশ্চেনের জন্য কত সেকেন্ড ধীরে চলবে এটা হচ্ছে ডেলটি। তো ডেলটি যদি বের করতে দেয় তাহলে ইকুয়েশনটা এরকম হয় যে 86,400 ইন্টু রুট ওভার আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য কত। তাহলে দেখো পরিবর্তিত দৈর্ঘ্য কত, 1% বৃদ্ধি করছে না? প্রথমে আমাদের দৈর্ঘ্য যদি 100 সেন্টিমিটার হয় বা 100 মিটার যেটাই হোক না কেন, 100 সেন্টিমিটার যদি হয় তাহলে পরেরটা কত হবে, 1% বাড়ছে মানে কি 101 হয়ে যাবে। এইটা -1, এটুকু করার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ। এটুকু তোমরা করে নিবা। তো দেখো এরকম কোশ্চেনগুলো তো আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিত, হ্যাঁ, আগে ক্যালকুলেটর ইউজ করতে দিত। তারপর যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় এখন, সেক্ষেত্রে যেহেতু প্রিভিয়াস কোশ্চেন একবার এসছে, সেক্ষেত্রে আমরা মানগুলো মনে রাখবো, আমরা এই মানগুলো মনে রাখবো। তেরো নম্বরটা বুঝলাম না ভাইয়া, তোমরা যারা একটু বুঝতে পারছো না, এটা তো আসলে একটু বড় করে ম্যাথটা করলে বেশি ভালো হয়, হ্যাঁ, কিন্তু আমাদের আসলে অত বড় করে ম্যাথ করার মতো অবস্থা এখন নাই, আমাদের আসলে এত বড় করে ম্যাথ করার মতো অবস্থা নাই। তারপরে যদি খুব বেশি প্রবলেম মনে করো, তারপরে আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপগুলোতে তোমরা নক দিবা আবার, দিয়ে তোমাদের মধ্যে দেখা যাচ্ছে কেউ সলভ করে দিবে, না হলে আমরা যারা ভাইয়ার আছে আমরা ইনশাল্লাহ সলভ করে দিব, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে তো শর্টকাট একটা দেওয়া আছে, হ্যাঁ, শর্টকাটটা তোমরা অ্যাপ্লাই করবে তাহলে আর ঝামেলা হবে না, শর্টকাটটা অ্যাপ্লাই করে দিও তাহলে, যদি বেশি এলিমেন্ট মনে হয় শর্টকাট অ্যাপ্লাই করবা। এরপর দেখো 14 নম্বরে বলছে যে একটি ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি। তো ঘড়ির কাঁটার গতি আমরা জানি, এগুলো সবগুলো পর্যাবৃত্ত গতি, আমরা অধ্যায় করতেছি পর্যাবৃত্ত গতি, এখানে অন্য কিছু হওয়ার তো কোনো কথা আসে না। যাই হোক, এখানে হচ্ছে এটার সাথে তোমরা আলাদা পড়ে নিবা কোনটা কোনটা কি কি গতি আছে, এখানে ইনফরমেশন একটু দেওয়া আছে। এরপর দেখো সমতরণে একটা লিফট নিচের দিকে যদি নামতে থাকে তাহলে দোলকের ওপর কার্যকরী ত্বরণের জন্য কোন তথ্যটি সঠিক নয়।
এটা আমাদের একদম আগের কোশ্চেনটার মতো। হ্যাঁ, আমাদের আগে এরকম একটা কোশ্চেন দেখছি। তাহলে এখানে একটা ভুলটা আমরা দেখি, দেখো যে যদি নিচের দিকে নামতে থাকে, তো লিফট যদি নিচে নামে তখন কি দোলন কালটা কমে যাবে না? কারণ জিটা বেড়ে যাবে। সরি সরি সরি, যখন হচ্ছে নিচে নামবে তখন তো আমাদের ত্বরণটা কমে যাবে, মানে জি এর ভ্যালুটা কমে যাবে, জি মাইনাস এ হবে। উপরে উঠলে যদি জি প্লাস এ হয়, আমরা আগের কোশ্চেনে দেখছি, তাহলে এটা কি জি মাইনাস এ হবে না? তাহলে এটা যদি জি মাইনাস এ হয়, নতুন ত্বরণটা আমাদের যেটা, নতুন ত্বরণটা যদি আমাদের জি মাইনাস এ হয়, নতুন ত্বরণটা যদি আমাদের জি মাইনাস এ এরকমটা হয়, তাহলে আমাদের টিটা কিরকম হয়? টি ইকুয়াল টু, যেহেতু আমাদের ইকুয়েশন দিয়েছি, 2 পাই রুট ওভার হচ্ছে এল ডিভাইড বাই জি। জি এর সাথে ব্যস্ত অনুপাতিক আছে, জিটা কমে যাচ্ছে, তাহলে জি যখনই আমাদের কমে যাবে তখন এই পাশের সাথে সাথে জিটা কি হয়ে যাবে? জিটা বেড়ে যাবে, দোলনকালটা বেড়ে যাবে, অর্থাৎ দোলনকাল কমে যাবে। এটা সঠিক নয়, আর যেটা সঠিক নয় সেটা আমাদের কোশ্চেনে চাইছে যে কোনটি সঠিক নয়, তাহলে দোলনকাল কমে যাবে। এই অ্যান্সারটা, অপশনটা হচ্ছে সঠিক নয়। আচ্ছা ভাই, যারা একদমই বুঝবা না, অনেক ডিটেলসে যে বড় করে ম্যাথ আসলে করার সময় নাই। হ্যাঁ, তোমরা এটা হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করো, তারপর আবার দেখো, নিজের একবার বাসায় দেখো, দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 15 নম্বরটা দেখলাম। আমাদের এখান থেকে আর কোনো কোশ্চেন আছে? এখানে তো এই অধ্যায় থেকে এরকম কোশ্চেনগুলোই আসে। আচ্ছা, এখান থেকে আর না, আমরা হচ্ছে এখন আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্ব যেটা আছে সেখানে যাই। হ্যাঁ, তোমরা তো দেখছো যে কোশ্চেন অনেক কম আছে ওইটাই, বাট কম থাকলেও সমস্যা না, আমাদের বেসিক যে কোশ্চেনগুলো সবগুলো চলে আসছে। আচ্ছা, 1 নম্বরে দেখো বলছে কোন বস্তুর তাপ বর্জনের হার বস্তু এবং তার পারিপার্শ্বিকের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। শীতলীকরণের সূত্রটি কোন বিজ্ঞানী? এটা থিওরিটিক্যাল কোশ্চেন। এখানে হচ্ছে, এটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র থেকে আছে, তোমরা যারা বই পড়ছো তোমরা পাবা, না হলে এগুলো জেনে নিবা। আরেকটা বলছে দেখো, একটি আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, এখানে এম দ্বারা কি বোঝানো হয়? এই কোশ্চেন সবগুলো পরিচয় তোমরা জানো, মাহিন ভাই কেমিস্ট্রি ক্লাসে তোমাদের করাইছে এগুলো। সেটা হচ্ছে দেখো, এখানে পিটা কি? পিটা হচ্ছে চাপ। হ্যাঁ, পি যেটা সেটা হচ্ছে প্রেসার, প্রেসার চাপ। আচ্ছা, তাহলে পিটা তোমরা জানো। এরপর দেখো ভি জানো, ভি হচ্ছে আয়তন। এরপর এখানে বলে দেওয়া আছে, তাহলে পিটা হচ্ছে চাপ, এখানে ভিটা হচ্ছে আয়তন, এখানে এনটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে আমাদের এই অ্যান্সারটা বলছে এন দ্বারা কি বোঝানো হয়? এনটা তাহলে বোঝানো হচ্ছে মোলের সংখ্যা, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, এরপর বলছে দেখো, একই তাপমাত্রা ও চাপে সমান 70% আর্দ্রতার বায়ুর ভর M1 এবং 90% আর্দ্রতার বায়ুর ভর বলছে M2। হ্যাঁ, এটা যদি হয় তাহলে কোন সমীকরণটি সঠিক হবে? এরকম একটা কোশ্চেন বলছে। তাহলে দেখো, আপেক্ষিক আর্দ্রতার যদি ম্যাথ গুলো হয়, এখানে আপেক্ষিক আর্দ্রতা ডিরেক্ট বলে না, তারপর বলছে 70%, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার কথাই বলতেছে। এরকম যদি হয় এবং ভর দেওয়া আছে, তাহলে দেখো ভরের সাথে আমাদের কিন্তু আর্দ্রতার আসলে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, ভরের সাথে আর্দ্রতার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আর্দ্রতার ওপর ভরের কোনো প্রভাব নাই। অর্থাৎ কি বলছে এখানে? তাহলে M1 ইকুয়াল টু M2, অর্থাৎ প্রথমেও যে পরিমাণ থাকবে ভর, ওই পরের ক্ষেত্রে কি ওই সেম পরিমাণে থাকবে, অর্থাৎ M1 ইকুয়াল টু M2, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। সহজ কথা, কোনো চেঞ্জ হবে না, কোনো প্রভাব নাই ওর উপর। তাহলে M1 ইজ ইকুয়াল টু M2। আচ্ছা, এরপর দেখো যে বলছে তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত, তাদের মূল গড় বর্গবেগ কত? হ্যাঁ, এরকম কোশ্চেনগুলো প্রায়ই দেয় এবং কোশ্চেনগুলো খুবই সহজ। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখানে মূলটা দিয়ে কি বোঝায় বলতো? রুট বোঝায়। গড়টা দিয়ে কি বোঝায়? মিন বোঝায়, মিন মানে গড়। আর বর্গ মানে কি? স্কোয়ার না? এটাই তাহলে কি বোঝাচ্ছে? আমাদেরকে বের করতে বলতেছে আরএমএস। হ্যাঁ, তো আরএমএস বের করতে বলছে মানে কি? তাহলে ফার্স্টে আমরা করবো হচ্ছে এসটা করবো, ফার্স্টে স্কোয়ারটা করবো, বর্গ যেটা করতে বলছে সেটা করবো। আমাদের বেগটা দেখো দিছে, একটা হচ্ছে 25, একটা দিছে 25, আর একটা দিছে আমাদের হচ্ছে 30, আর একটা দিছে হচ্ছে 35, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 30, আর একটা হচ্ছে 35। যেহেতু আমাদের ইকুয়েশনগুলো দেখবো লাস্টের দিক থেকে, যেহেতু দেখবো প্রথমে হচ্ছে বর্গটা করতে বলছে, তাহলে ফার্স্টে করবো বর্গ। তাহলে দেখো সবগুলো আমরা বর্গ করে নিলাম। এরপরে যদি দেখো তারপর কি লিখছে যে গড়, তাহলে গড় যদি করতে চাই, যেহেতু আমাদের তিনটা ইকুয়েশন, তিনটা হচ্ছে তার মাসে, তাহলে তিনটা যোগ করে দিয়ে কত দিয়ে ভাগ করে দিই বলতো? তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে কি পাবো বলতো? এখন পাইলাম হচ্ছে গড় বর্গটা পেয়ে গেলাম। এখন কি করতে বলছে? আরেকটা করতে বলছে হচ্ছে মূল করতে বলছে, অর্থাৎ রুট করতে বলছে, অর্থাৎ ইকুয়েশনের সামনে একটা রুট ওভার দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রুট ওভার 25 এর উপর স্কয়ার প্লাস 30 এর উপর স্কয়ার প্লাস 35 এর উপর স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 3। এটা করার পর যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের হচ্ছে রেজাল্ট। তো এটা আসে হচ্ছে 30.3। হ্যাঁ, 30.3। তোমাদের ক্যালকুলেশনের প্রবলেম ভাই খুব বেশি হওয়ার কথা না, তারপর যদি প্রবলেম মনে হবে তোমরা হচ্ছে আবার দেখে নিবা ঠিকঠাক মতো করে যে কোথায় কি হচ্ছে। আচ্ছা, এরপর দেখো আমরা 5 নম্বর কোশ্চেনে যাই। এটা বলছে দেখো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি ভি হয় এবং পরম তাপমাত্রা যদি টি হয়, তাহলে এদের পারস্পরিক সম্পর্ক কোনটি? হ্যাঁ, তাহলে ভি আর টি এর মধ্যে সম্পর্ক বলছে, তোমরা সবাই হচ্ছে বয়েলের সূত্র জানো। তো দেখো বয়েলের সূত্র যদি দেখো, আচ্ছা একজন লিখছো যে ভাইয়া পর্যাবৃত্ত চ্যাপ্টারটা তো শেষ হলো, এখন ভাইয়া আমাদের এই শেষ সময় চ্যাপ্টারটা কিভাবে পড়া উচিত? আপনি আমাদের জায়গায় হলে কিভাবে পড়তেন ভাই এফেক্টিভ ভাবে একটা চ্যাপ্টার ফিজিক্সের? আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাদের, আমি যে কথাটা বারবার বলতেছি, তোমরা অনেকগুলো অ্যাডমিশন টেস্ট দিয়ে এসছো,
তোমরা ওই কোশ্চেনগুলোর সাথে একদমই পরিচিত না, বা পরীক্ষার হলে যে একদমই নতুন কোশ্চেন দেখছো, অনেক খুবই ইউনিক একটা কোশ্চেন দেখছো, এরকম কিন্তু না। কোশ্চেনগুলো আমাদের বেসিক থেকে আসে এবং কোশ্চেনগুলো ম্যাক্সিমাম টাইমে রিপিট হয়, হুবহু রিপিট না হলেও টাইপগুলো রিপিট হয়। অর্থাৎ ইউনিভার্সিটির কোশ্চেনগুলো নর্মাল টাইমেই বেসিক কোশ্চেন হয় এবং অনেক সহজেই কোশ্চেন হয়, অনেক বেশি কঠিন কোশ্চেন তারা দেয় না। তো এরকম যদি হয় সেক্ষেত্রে দেখবে যে অনেকেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারে, তার মানে এখানে তোমরা ভুল করবা না। হ্যাঁ, তোমরা যদি ভুল না করে আসো, ঠান্ডা মাথায় যদি সহজগুলো অ্যান্সার করে আসো ঠিক মতো করে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই সময় কি কাজ, এই সময় কোশ্চেন ব্যাংক সলভ করা ছাড়া আপাতত কোনো কিছুই নাই। তোমরা তখন চাইলেই ফুল বইটা পড়তে পারবা না, বা ফুল বইটা পড়ার দরকার হবে না। তো তোমরা এই বইটা পড়বা, তোমাদের যেমন নেটওয়ার্ক তোমরা পড়তে পারো কৃষির জন্য। আমরা তো এখানে আসলে সিলেক্টিভ কিছু কোশ্চেন সলভ করেছি, সবগুলো কোশ্চেন তো সলভ করতে পারছি না। তারপর তোমাদের যদি কোনো কোশ্চেনের প্রবলেম মনে হয়, তোমরা আমাদেরকে বলবা, মেসেঞ্জারে নক করবা, বা হচ্ছে তোমাদের টেলিগ্রামে নক করবা, টেলিগ্রাম গ্রুপে দিবা যে ভাই এরকম কোশ্চেন আমরা সলভ করতে গিয়ে পারছি না, যে আপনারা এগুলো তো করাইছেন এখান থেকে, বা ক্লাসে এরকম কোশ্চেন করানো হয়েছে কিন্তু এই টাইপের কোনো কোশ্চেন ক্লাসে করানো হয় নাই, আমরা এই কোশ্চেনগুলো পারছি না। তোমরা যখন গ্রুপে দিয়ে দিবা, তখন দেখবে তোমাদের মধ্যে হয়তো কেউ সলভ করে দিয়েছে, অথবা তোমাদের মধ্যে যদি সলভ না হয়, তখন আমরা যখন দেখবো আমরা কোশ্চেনগুলো সলভ করে দিব। আর মেন কথা, এখন তোমাদের সলভ করতে পারা উচিত, তোমাদের এখন সলভ করতে পারা উচিত। আমরা তারপর কোশ্চেনগুলো একসাথে দেখছি সবাই মিলে, এটাই হচ্ছে আপাতত কাজ। হ্যাঁ, আচ্ছা। তো দেখো একজন একটু শর্টকাটের কথা লিখছে, মাঝেরটা থেকে একটু বেশি করলে অ্যান্সার। হ্যাঁ, এটা একটা শর্টকাট, তোমরা চাইলে এরকমটা মনে রাখতে পারো। তবে আমরা যাচ্ছি একদম বেসিক থেকে, তো তোমরা শর্টকাট অনেকভাবেই করতে পারো। হ্যাঁ, তবে একটা ব্যাপার কি, সবগুলো অধ্যায় তোমরা যদি একদম ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করতে চাও, তখন দেখো যে একটা অধ্যায় যদি তোমার 10টা বা 20টা শর্টকাট থাকে, তখন প্রত্যেকটা অধ্যায় যদি এরকম 15-20টা করে শর্টকাট থাকে, তখন তোমরা কতগুলো শর্টকাট মুখস্থ করবা। আবার আরেকটা কিছু ব্যাপার থাকে যে যখন শর্টকাট অনেকগুলো মুখস্থ করবা, তখন দেখবা যে শর্টকাটগুলো মনে রাখার জন্য আমাদের আগে কিছু হচ্ছে কন্ডিশন মনে রাখতে হয়, তারপর সেই কন্ডিশনের জন্য শর্টকাটটা কখন কোনটার জন্য অ্যাপ্লাই হয় সেটা মনে রেখে তারপর শর্টকাট অ্যাপ্লাই করতে হয়। তবে এই জন্য সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে একদম বেসিক থেকে করা। তোমরা যখন একদম বেসিক থেকে করবা, তখন দেখবা যে শর্টকাটটা ঠিকঠাক ভাবে হয়ে যাচ্ছে। মানে বেসিকটা যখন পেয়ে যাও, তখন দেখবে শর্টকাট তোমরা নিজেরাই বের করতে পারছো যে হ্যাঁ এটা কিভাবে তাড়াতাড়ি করা যায়, কিভাবে ফাস্ট করা যায়। তো এখন আমার সাজেশন, তোমরা হচ্ছে নিজেরা কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো, যদি পারো হ্যাঁ তারপরে আবার সলভ করো। তুমি একটা জিনিস পারছো, তারপরে ওই জিনিসটা আবার সলভ করো। তোমরা যে জিনিসটা জানো, যে জিনিসটা পারো, সেটা আবার সলভ করবে, বারবার সলভ করবে, যেন ভুল না হয়। আর ক্যালকুলেশনটা, ক্যালকুলেটর কখনোই তো তোমরা বাসায় ইউজ করবা না। যদি দু একটা প্রবলেম হয়, যেমন রুট ওভারের দু একটা মান যদি মনে রাখতে এলোমেলো হয়, তাহলে দেখবা যে এই কোশ্চেনগুলো যদি রিপিট হয়, তখন সেই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে যে রিপিট কোশ্চেনগুলো আমরা করছি যখন করবো, তখন ওটার অ্যান্সারটা একটু মুখস্থ রাখলে সমস্যা কি, মুখস্থ রাখলে যদি এটা পরের বার মনে থাকে আমাদের, বা এই কোশ্চেনটা যদি হুবহু দেয়, একটু মনে থাকলে তো বেশি ভালো, আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে না। আচ্ছা দেখো, আমাদের এবার 5 নম্বর কোশ্চেনটা যাই। সেটা হচ্ছে, দেখো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে ভি এবং পরন্ত তাপমাত্রা হচ্ছে টি। অর্থাৎ আমাদের বলছে ভি আর টি এর মধ্যে ইকুয়েশনটা বের করতে বলছে। তো আমরা সবাই বয়েলের ইকুয়েশন জানি, তোমরা হচ্ছে কেমিস্ট্রিতেও পড়ছো, এটা ফিজিক্সেও পড়ছো। তো বয়েলের ইকুয়েশন কি বলে, যদি তাপমাত্রা হচ্ছে, সরি এটা হচ্ছে বয়েলের সূত্র নয়, আমাদেরকে ভি এর সাথে বলছেন, কি বলছেন, আচ্ছা সরি, হ্যাঁ ভি এর সাথে টি এরই বলছে। হ্যাঁ, অর্থাৎ স্থির চাপে বলছে। আচ্ছা, স্থির চাপে মানে কি, আমাদের যে চাপের সূত্রটা ছিল সেটা। আচ্ছা, বলের সূত্র তো বলছে ভি এর সাথে টি এর, চার্জের সূত্র ছিল হচ্ছে ভি এর সাথে টি এর। তাহলে দেখো ভি এর সাথে যেহেতু টিটা হচ্ছে প্রপোর্শনাল, চাপ বাড়লে যেহেতু হচ্ছে আমাদের টেম্পারেচারটা বেড়ে যায়, সরি আয়তনটা যদি বাড়ে, ভি হচ্ছে তো আয়তন, হ্যাঁ সরি আমাদের ভিটা যদি আয়তন, তাহলে আয়তন যদি বেড়ে যায় টেম্পারেচার তো বেড়ে যাবে, তাই না? তাহলে আমি এভাবে বলতে পারি যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে দেখো এরকম ইকুয়েশন কি কোথাও আছে, এরকম থাকলে হতো। অথবা আমরা চাইলে এরকমটা বলতে পারতাম যে ভি ডিভাইডেড বাই টি, এটা একটা কনস্ট্যান্ট বলতে পারতাম, একটা কনস্ট্যান্টের সাথে এরকম ভাবে হতো, সেটা বলতে পারতাম না। কিন্তু এরকম দেখো এই ফরম্যাটেও নাই, অথবা আমাদের এরকম কোনো ফরম্যাটেও নাই। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের কোনোটিই নয়। এগুলো সহজ কোশ্চেন। আর এটা দেখো, কোন স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুর সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 16 এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 12 মিলিমিটার পারদ চাপ। তাহলে একটা বলছে 16। আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটা দেখি। তাহলে দেখো, একটা বলছে 16 আর একটা বলছে হচ্ছে 12। হ্যাঁ, তাহলে একটা 16 বলছে, একটা হচ্ছে 12। তাহলে আমাদের আপেক্ষিক আদ্রতা যদি বের করতে বলে, তাহলে আমরা আপেক্ষিক আদ্রতার ইকুয়েশন আর ইকুয়াল টু জানি স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। তাহলে দেখো স্মল এফ কি বোঝায়, যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কত। এই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ অর্থাৎ রুমে যেই পরিমাণ জলীয় বাষ্প আছে, ওই জলীয় বাষ্পতে যদি আমি শিশির ফেলতে চাই, তাহলে তো রুমের টেম্পারেচার কিছু একটা কমিয়ে নিয়ে যেতে হবে, এবং কমিয়ে যে জায়গাতে নিয়ে যাওয়া হয় সেটাই কি, সেটা আমাদের শিশিরাঙ্ক, এবং শিশিরাঙ্কে যে সম্পৃক্ত বাষ্পচাপ সেটাই হচ্ছে স্মল এফ। তাহলে দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমাদের বলে দিচ্ছে হচ্ছে 12। হ্যাঁ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এই যে এই পাশে আছে, এইদিকে যে 12 দেওয়া আছে, 12 মিলিমিটার পারদচাপ। তো শিশিরাঙ্কে সম্পৃক্ত যেটা, সেটা হচ্ছে আমাদের স্মল এফ এর পরিচয়টা। আর দেখো বায়ুর ওই তাপমাত্রা, মানে বায়ুতে যে পরিমাণ তাপমাত্রা ওই অবস্থায় ছিল, মানে শিশিরাঙ্ক দিয়ে না, শিশিরাঙ্ক তো কমানোর পরে যে চাপটা লাগে সেটা হচ্ছে 12। হ্যাঁ, আর ওই অবস্থায় রুমে যে টেম্পারেচার, রুম টেম্পারেচার, সেটা সেই সময় যে চাপটা সেটা হচ্ছে 16 মিলিমিটার পারদচাপ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ এর মান। অর্থাৎ আমরা স্মল এফ এর জায়গায় বসাতে পারি হচ্ছে 12, আর ক্যাপিটাল এফ এর জায়গায় বসাতে পারি হচ্ছে 16 ইন্টু কত পার্সেন্ট, ইন্টু হচ্ছে 100
পার্সেন্ট। তাহলে 12/16 যদি কাটো, 4 দিয়ে যদি কাটাকাটি করো তখন এখানে থাকে হচ্ছে 3 আর এখানে থাকে হচ্ছে আমাদের 4। হ্যাঁ, 4 দিয়ে যদি 100 কাটো তাহলে কত হয় এখানে বলো তো? 25 হয় না? 4 25 100, তাহলে 3 25 75। এগুলো সহজ। হ্যাঁ, সহজ দেখে আমি অবশ্য করে দিলাম, অনেক বেশি কঠিন হলে আমিও যাইতাম না এর মধ্যে। আচ্ছা দেখো, এরপর দেখো 7 নম্বরে কি বলছে আমাদের? 7 নম্বরে বলছে কে এবং আর যথাক্রমে গ্যাস ধ্রুবক এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক হলে কে ইকুয়াল টু হচ্ছে এনআর, অর্থাৎ কে ইকুয়াল টু এনআর বলে দিচ্ছে। আর এর মান যদি এত হয় তাহলে 16 গ্রাম অক্সিজেনের জন্য কে এর মানটা কত হবে এটা বের করতে বলছে আমাদের। কোশ্চেন কি দেখা যায়? আমার মনে হচ্ছে একটু ছোট লাগছে, তোমরা কি ঠিকঠাক করে দেখতে পাচ্ছ? না ভাই, একজন লিখছো যে সাউন্ড কম। ভাইয়া সাউন্ড তো কম হওয়ার কথা না আপু। আর একজন লিখছো দেখো যে জান্নাতুল মাও আনিকা লিখছো যে আটকে গেছে। না, আটকে যায় নাই। আমার মনে হয় আমার নেট এখন স্টেবল আছে, আমি ফোনের নেট ইউজ করছি। হ্যাঁ, কারেন্ট বেশি থাকে না দেখে আমি ফোনের নেটটা ইউজ করছি তোমাদের জন্য। কালকে সম্ভবত নেট প্রবলেমের জন্য মাহিন ভাইয়ের ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করা যায় নাই। আচ্ছা দেখো 7 নম্বর কোশ্চেনে তাহলে আমাদের দেখো কি বলছে যে কে ইকুয়াল টু কি এনআর বলছে না? আচ্ছা একটু নিচে নামাইনি এটা। কি হ্যাং করছে? আচ্ছা দাঁড়াও। আচ্ছা আমাদের এটা একটু উপরে চলে গেছিল, ঠিকঠাক করে নি। কত নম্বর কোশ্চেনে ছিলাম আমরা? এই যে আটকায় যায়। ওয়েট, আচ্ছা আমাদের এখানে কোশ্চেনটা দেখি আমরা। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা দেখো, এখানে আমরা ছিলাম এই জায়গায় যে কে এবং আর যথাক্রমে গ্যাস ধ্রুবক এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক হলে কি অবস্থা হবে, এখানে এটা বের করতে বলছে। এই যে 7 নাম্বারটা, কে এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে বলে দিছে যে, হ্যাঁ এখানে বলে দিছে কে ইকুয়াল টু এন আর। আচ্ছা কালারটা চেঞ্জ করি, একটু বাড়ালাম। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে বলছে যে কে ইকুয়াল টু এন আর হচ্ছে আর। হ্যাঁ, তো এনটা কি মূল সংখ্যা। তাহলে এন যদি মূল সংখ্যা হয়, আমরা কেমিস্ট্রির ভাষায় এরকম ভাবে লেখা যায় এন ইকুয়াল টু ডাব্লিউ বাই ক্যাপিটাল এম, অর্থাৎ আণবিক ভর যেটা সেটা লেখা যায়। আচ্ছা, ইন্টু আর মান তোরা বলে দিচ্ছে, আর মান বলছে 8.31। এখন এই ডাব্লিউটা তো ভর, তাই না, যে কত ভর নিছে। এখানে দেখো বলছে ভর কত, 16 গ্রাম। তার মানে এখানে তো আমরা ভরটাকে এম দিয়ে প্রকাশ করি ফিজিক্সে প্রকাশ করার সময়, এই জন্য এটাকে লিখছে হচ্ছে এম ডিভাইডেড বাই এম, অর্থাৎ এটাকে লিখছে হচ্ছে স্মল এম আর নিচেটা হচ্ছে ক্যাপিটাল এম। এটা হচ্ছে আণবিক ভর ইন্টু হচ্ছে 8.31। তাহলে এরকমটা যদি বসাও তাহলে এই যে এম যেটা, এটাই হচ্ছে ওই জায়গায় ডাব্লিউ, আমাদের কেমিস্ট্রি ভাষায় ওটাই হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ এখানে হচ্ছে 16 ডিভাইড বাই হচ্ছে 32। আমাদের হচ্ছে যেহেতু অক্সিজেন বলছে, অক্সিজেনের হচ্ছে একটার 16, তাহলে অক্সিজেন ও2 অবস্থায় থাকে, তার মানে অক্সিজেনের 16 দুগুণ 32 ইন্টু হচ্ছে 8.31, মানে হচ্ছে আমাদের অ্যান্সার 4.15। এটা তোমরা করে দেখবা। আচ্ছা এরপর দেখো আরেকটা কোশ্চেন বলছে যে কোনটি চাপের একক। তোমরা চাপের একক জানো, চাপের একক হচ্ছে প্যাসকেল। এগুলো একক তোমরা জানো, চাপের একক হচ্ছে প্যাসকেল। তাহলে এখানে আরো যে জিনিসগুলো দেওয়া ছিল, নিউটন কিসের একক, নিউটন তার মানে হচ্ছে বলের একক। জুল কিসের একক, জুল হচ্ছে কাজের একক। ওয়াট কিসের একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এরকম ভাবে আরো একটা দিচ্ছে দেখো, যে চাপের একক হচ্ছে প্যাসকেল, তারপর কাজের একক হচ্ছে জুল, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঘনত্বের একক কি বলছে কেজি পার মিটার কিউব। এটা তাই না, এটা হচ্ছে কেজি পার হচ্ছে মিটার কিউব। এরকম লিখছে দেখো। শক্তির একক জুল, কারণ দেখো কাজের একক যদি জুল হয় তাহলে শক্তির একক কি, শক্তির একক জুলই হবে। আচ্ছা তাহলে এরপর দেখো যে কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ একে তরলে পরিণত করা সম্ভব। তাহলে এরকম যদি থাকে তাহলে বলতে দেখো যে এটাকে কি বলা হয় বলতো, এটাকে কি আমাদের এটা বলা হয় না যে চাপ প্রয়োগ করে, আচ্ছা শুধুমাত্র চাপ প্রয়োগে একে কত, আচ্ছা তাপমাত্রা সর্বোচ্চ কত হলে, তাই না। তার মানে আমাদেরকে কি বের করতে বলছে, সন্ধি তাপমাত্রা বের করতে বলছে। কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা সম্ভব। যে কোনো কিছু তাপমাত্রায়, মানে এমন অবস্থায় আছে ধরো ওটাকে শুধু চাপ প্রয়োগ করলে আমরা ওটাকে লিকুইড করতে পারি, তো এরকম যদি থাকে তাহলে সেই তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে সন্ধি তাপমাত্রা। যেটা হচ্ছে দেখো এগুলো মুখস্থ মান, যেমন হাইড্রোজেনের জন্য এটা হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস, অক্সিজেনের জন্য যদি দেখো এটা হচ্ছে -18.8 ডিগ্রি সেলসিয়াস, কার্বন ডাই অক্সাইডের জন্য এটা হচ্ছে 31.3 ডিগ্রি সেলসিয়াস। এগুলো তোমাদের কেমিস্ট্রিতেও ছিল, এগুলো মুখস্থ মান, এগুলো মুখস্থ করবা। তাহলে এটা হচ্ছে কত, 31.1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার।
তোমাদের কি কথা শুনতে বা কোনো কিছুতে প্রবলেম হচ্ছে? তাহলে আমাকে বলো। হ্যাঁ, সন্ধি তাপমাত্রা, হ্যাঁ একজন লিখছো আপু যে জান্নাতুল মাওয়া আনিকা, হ্যাঁ সন্ধি তাপমাত্রা আপু, এটা ঠিক আছে। এরপর দেখো যে স্বাভাবিক বা প্রমাণ চাপ হলো কত, স্বাভাবিক বা প্রমাণ চাপ কত এটা আমরা জানি যে 101325 প্যাসকেল। তাহলে এটাকে যদি এভাবে বলা হয়, তাই না, 101325 প্যাসকেল, তাহলে এটাকে যদি আমি 1 পয়েন্টটা দিয়ে দিই তাহলে 1 2 3 4 5, তাহলে আমি এভাবে লিখতে পারি তো 1.01325, যেহেতু 5 ঘর পর দশমিক আগে দিচ্ছি, অর্থাৎ আমি 10 এর পর কত দিয়ে দিব, 10 এর পাওয়ার 5 প্যাসকেল। আচ্ছা, এটা মুখস্থ করে নিবা। এরপর বলছে দেখো কোন কালে দিনের বেলা বেশ গরম ও রাতের বেলা শীত থাকে এবং ভোরবেলা ঘাসের ডগায় বা গাছের পাতা শিশির বিন্দু দেখা যায়, না মুখস্থ রাখবে, এগুলো হচ্ছে শরৎকালের ঘটনা ঘটে। এরপর বলছে দেখো বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি ঘটে, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে তখন বাষ্পায়নের হারটা কমে যায়, আপেক্ষিক আর্দ্রতা যদি কম থাকে তখন দেখবে বাষ্পায়নের হারটা বেশি থাকে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে না, ঘাম কমে যেটা হবে না, আমাদের এটা অ্যান্সার। এগুলো থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না। আচ্ছা, এরপর বলছি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আকাশের পানি কোনো জমে যায় এবং শিলা আকারে পৃথিবীতে নেমে আসে। এই কোশ্চেনটা আরো বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, আমরা নিচে গেলে হয়তো আরো কয়েকটা পাবো। এটা হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস, এটা মানটা মুখস্থ রাখবা। এরপর দেখো 14 নম্বর বলছে স্বাভাবিক তাপমাত্রা চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ কত হবে? হ্যাঁ, আমাদের এই কোশ্চেনটা বলছে দেখো যে স্বাভাবিক তাপমাত্রা চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপটা কত হবে? তার মানে ভি আর হচ্ছে পি এর রিলেশন, আমরা একটু বোর্ডটায় যাই, বোর্ডটায় গিয়ে দেখলে আমাদের বেশি ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কত নম্বর ম্যাথ ছিল আমাদের? সরি, তাহলে এটা হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথটা ছিল। হ্যাঁ, 14 নম্বর ম্যাথটা আমরা হচ্ছে একটু বোর্ডে দেখি। তাহলে দেখো এটা হচ্ছে, এটা তো ছিল হচ্ছে 8, তাহলে 14 নম্বরটা কোথায়? এই তো দেখো 11 12 13 14, তাই না? এই দেখো 14 নম্বরটা পাইছি আমরা। আচ্ছা, একটু উপরে তুলে দিই। তাহলে স্বাভাবিক তাপমাত্রা তার মানে কত আছে, নর্মাল টেম্পারেচার যেটা সেটাই, মানে তাপ স্থির রাখছে। এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে তাপ স্থির, তাপমাত্রা স্থির আমাদের। এই যে স্বাভাবিক তাপমাত্রা বলছে, পরে তাপমাত্রার কোনো চেঞ্জই বলে নাই, তার মানে তাপমাত্রা স্থির বলছে। আচ্ছা, কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রা, ওই যে একই কথা। হ্যাঁ, ধ্রুব তাপমাত্রা দেখো পরে বলে দিচ্ছি, ধ্রুব তাপমাত্রা অর্থাৎ হচ্ছে আমাদের টিটা হচ্ছে কনস্ট্যান্ট, টি হচ্ছে কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। আর টি কনস্ট্যান্ট হলে কার সূত্র হয়? টি কনস্ট্যান্ট হলে আমাদের সূত্রটা আসবে হচ্ছে বয়েলের সূত্র। এখন বয়েলের সূত্র আমরা কি জানি? বয়েলের সূত্র আমরা এরকম জানি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই পি, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ এর আয়তনের হচ্ছে ব্যস্তানুপাতিক, অথবা কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা আমরা বলতে পারি। তো এরকম ভাবে যদি বলি, এখান থেকে আমরা এই কোশ্চেনটা বলতে পারি যে যদি আমি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিই, তুমি একটু জানো, ধ্রুবকটা যদি তুলে দিই, সরি এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিই, একটা সমানুপাতিক ধ্রুবক বসাবো, তাহলে একটা ধ্রুবক বসালাম কে ইন্টু তাহলে কি 1 ডিভাইড বাই পি, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ভি ইন্টু পি ইকুয়াল টু কে, অর্থাৎ আমরা বলতে পারি যে পি ভি ইকুয়াল টু কে, অর্থাৎ পি ভির গুণফলটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট, পি ভির গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু। আমাদের কি বের করতে বলছে? চূড়ান্ত চাপটা বের করতে বলছে না? চূড়ান্ত চাপ বের করতে বলছে মানে কি আমাদের পি টু বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি পি টুটা বের করে নিই, তাহলে পি টু ইকুয়াল আমরা বলতে পারি যে পি ওয়ান ভি ওয়ান, সরি ভালো করে লিখি। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই হচ্ছে তাহলে কত, পি টু, সরি পি টু তো বের করছি, সরি, তাহলে পি এখানে হচ্ছে ভি টু, তাই না? এখানে হচ্ছে ভি টু। তাহলে দেখো পি ওয়ানটা কত, প্রথমে স্বাভাবিক চাপ ছিল, তার আমরা এটা বলতে পারি এটা ছিল হচ্ছে 1.0110132, যেটা ছিল আমাদের এটা, ইন্টু 10⁵, এটা স্বাভাবিক চাপ ছিল, ইন্টু ভি ওয়ান, প্রথমে যে আয়তনটা ছিল সেটাকে আমি ভি ওয়ান ভিটাই রেখে দিই। এরপর দেখো পরে কি সংনমিত করা হলো, মানে কি ছোট করে নিয়ে এসে আয়তনটা কত করলো, অর্ধেক করা হলো না, অর্থাৎ পরের জন্য বলতে পারি হচ্ছে ভি ডিভাইড বাই হচ্ছে 2, এটাই হচ্ছে ভি টু। মানে প্রথম ভি ওয়ান যেটা সেটা আমি ধরলাম হচ্ছে ভি আছে, আর পরে ভি টু যেটা সেটা আমাদের হচ্ছে ধরো এই প্রথম ওটার অর্ধেক, অর্থাৎ ভি ডিভাইড বাই 2। এই যে এটা একটু এখানে দেখে নিও তাহলেই হয়ে যাবে। তাহলে এরকম যদি হয় এখান থেকে তো তাহলে যে ভি ভি এখান থেকে আউট হয়ে যায়, 2 উপরে গুণ হয়ে যায়, তার মানে এরকমটা আসে যে এই 2 ইন্টু 1.01325 ইন্টু 10⁵, অর্থাৎ 2 যেটাকে যদি গুণ করি তাহলে 2 কে 2, অর্থাৎ 2 পয়েন্ট এই যে এইদিকে 02 এরকম ভাবে চলে যাবে, তাই না?
আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা। এগুলো সহজ কোশ্চেন, কিন্তু দেখে খালি বুঝবা যে এটা বলছে বয়লের সূত্র। বয়লের সূত্র বুঝবা কিন্তু যখন দেখবে ধ্রুব তাপমাত্রা বলছে তখনই বুঝবা এটা হচ্ছে বয়লের সূত্র। আচ্ছা, তোমরা আছো, এগুলো কি ইঙ্ক আছে ভাইয়া? মানে ইম্পর্টেন্ট? হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো কার্বন ডাই অক্সাইডের সংকট আয়তন কত। আমরা যে আগে যে ছকটা দেখছিলাম ওখানে সবগুলো দেওয়া ছিল, সংকট তাপমাত্রা আয়তন তোমরা দেখে নিবা ওগুলো। এরপর দেখো কোনো কঠিন বস্তু গলে যদি তরলে পরিণত হয়, আচ্ছা, কোন কঠিন বস্তু গলে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়? থিওরিটিক্যাল কোশ্চেন। মোম, গালা, বিসমাথ, লোহা, বরফ, এগুলো যদি গলে যায় তখন হচ্ছে আয়তনটা কমে যায়। এই কোশ্চেনটা কিন্তু কয়েকটা জায়গায় আসছে বেশ কয়েকবার, যে বরফ গলে গেলে সেই ক্ষেত্রে কি হয়, আয়তনটা কমে যায়। এইগুলো হচ্ছে মনে রাখবে, বরফ গলে আয়তন কমে যায়। আন্তঃআণবিক জায়গার ব্যাপার স্যাপার আছে তো। আচ্ছা, এরপর বলছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন। এগুলো মুখস্থ বানান, এগুলো তোমরা শুরু থেকে জেনে আসছো। 17 নম্বর এটা। আর একটা জিনিস তাহলে জেনে রাখবে এটার পাশাপাশি, যে পারদের ত্রৈধবিন্দুর চাপ কত। আচ্ছা, এটা দিয়ে রাখছে একটা এক্সট্রা ইনফরমেশন, দেখলে ভালো, দেখে নিবা। এরপর বলছে দেখো যে একটি সিলিন্ডারের মধ্যে 3 atm চাপে 3 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এবং 300 কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে। হ্যাঁ, বায়ু খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলো, আয়তন কত লিটার হবে? তো যখনই দেখবা তোমরা এরকম যখন টার্ম পাবা, তো এরকম ভাবে আমাদের বলে দেওয়া আছে যে ধীরে ধীরে, চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলো, এরকম ধীরে ধীরে শব্দ যখন পাবো তখন বুঝবা যে এগুলো নিশ্চয়ই বলতেছে আমাদের বয়লের সূত্রের দিকে, তার মানে ইঙ্গিত করতেছে। তো বয়লের সূত্র আমরা একটু আগে দেখলাম কিরকম বলতো। বয়লের সূত্র আমরা দেখলাম হচ্ছে যে এরকম, যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 ইন্টু V2। এখন বলছে নতুন আয়তন কত হবে, আমাদেরকে কি বের করতে বলছে, তার মানে V2 বের করতে বলছে না। তাহলে আমরা যদি V2 বের করতে চাই তাহলে V2 ইকুয়াল আমরা কত বলতে পারি বলো? এটা বলতে পারি P1 V1 ডিভাইডেড বাই P2 বলতে পারি। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে বলো এই P1টা কত, আমাদের কত চাপ বলছে? চাপ বলছে হচ্ছে 3 atm চাপে। তার মানে এই যে 3 atm দেওয়া আছে এটা কি আমাদের P1, এটা হচ্ছে P1 বসায় দিলাম, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু V1। প্রথমে যেটা ছিল পরে কি বলছে, আয়তন দ্বিগুণ করতে বলছে না। তার প্রথমের আয়তনটা আমি যদি V ধরি, প্রথমে V1 যেটা সেটা আমি ধরলাম হচ্ছে V, আর তাহলে V2 যেটা দ্বিতীয়, যেহেতু দ্বিগুণ করছে তাহলে এটা হচ্ছে 2V। তাহলে প্রথম যেই আমাদের হচ্ছে ইকুয়েশন যে V1টা লাগে সেটা আমি বসালাম হচ্ছে V। আর ঠিক আছে, আচ্ছা, ও না, নতুন নতুন কত বড় হবে, সরি সরি সরি, এটা তো চাপ দ্বিগুণ করছে, এটা তো দরকার নেই, এটা তো বের করতেছি আমরা, সরি সরি সরি, এটা তো বের করতেছি। এই দেখো দেখো এখানে কি বলছে, একটি সিলিন্ডারের মধ্যে 3 atm চাপ আছে, তারপরে P1 দেওয়া আছে এবং এত উষ্ণতায়, এই যে এই উষ্ণতা কিন্তু পরে চেঞ্জ হয় না, এটা দেখো কিন্তু বুঝতে পারবে বয়লের সূত্র। অথবা যখন এখানে এরকম লেখা দেখবা যে ধীরে ধীরে, তখনও সেটা বয়লের সূত্র। অথবা এই যে এটা ফিক্স করা আছে, এটা পরে কোনো চেঞ্জ হয় না, তার মানে এটা দেখে কি বুঝবে এটা হচ্ছে বয়লের সূত্রকে ইন্ডিকেট করতেছে। এটা একটা দেওয়া আছে, আর চাপ ধীরে ধীরে দ্বিগুণ করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ প্রথমে যে চাপটা হচ্ছে 3 ছিল, পরের P2 যেটা, এটা হচ্ছে তাহলে 2 ইন্টু 3, এই P2 যেটা পরেরটা, অর্থাৎ পরের চাপ যেটা ছিল ওই যে P2 যখন বসাবো তখন বসাবো 2 ইন্টু হচ্ছে 3, তাহলে কত হয়ে যায়, এই যে 3 3 কেটে যায়। আচ্ছা, আর এই যে আয়তন প্রথমে যে V, এটা 10 লিটার দেওয়া ছিল, একটাও খেয়াল করে নি আল্লাহ। তাহলে এই যে V যেটা, এটা ছিল হচ্ছে 10, তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা 10 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হচ্ছে 5। এই সহজ কোশ্চেন ছিল। আচ্ছা, এইটা ঝামেলা না করে আমরা। এরপর বলছে দেখো গ্যাসকে প্রসারিত হতে দিলে কি ঘটে? গ্যাসকে প্রসারিত হতে দিলে অন্তঃস্থ শক্তি কমে যায়। আচ্ছা, এরপর দেখো তরল পদার্থের বাষ্পায়নের হার কোনটির উপর নির্ভরশীল নয়? থিওরিটিক্যাল কোশ্চেন। এটা হচ্ছে তরলের পরিমাণের উপর নির্ভর করে না, এটা তরলের প্রকৃতি বলো, তারপর মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল বলো, উপস্থিত চাপ বলো, সবকিছুর উপরে নির্ভর করে। বাষ্পায়নের হার যেটা সেটা তো একক সময় কতটুকু যাবে, তাই না? তো তরলের যদি অনেক বেশি পরিমাণে যদি তরল থাকে, তরলের পরিমাণ অনেক বেশি হোক, মানে একটা ধরো পাত্রটা অনেক বড় হোক, অথবা পাত্রটা ছোট হোক, অথবা পাত্রটা আরো অনেক বেশি বড় হোক, সমস্যা নেই, এর মধ্যে যে পরিমাণ তরল থাক না কেন, এটা যে হারটা মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বাষ্পায়িত হচ্ছে, সেই বাষ্পায়নের হার যেটা, সেটা নিশ্চয়ই কিন্তু সবগুলোর উপর ডিপেন্ড করে না। সেটা 100%-এ কত সেরকম হিসাব করে তার উপর ডিপেন্ড করে, বা একই কত সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ তরলের মোট পরিমাণ কত তার উপর এই বিষয়টা কখনোই নির্ভর করে না। আচ্ছা, তাহলে এইটা একটা কোশ্চেন আমরা দেখলাম। আচ্ছা, কারো কোথাও সমস্যা হলে আমাকে বলবা যে হ্যাঁ, যে ভাই কোশ্চেনটা একদম বুঝতে পারছি না, তাহলে আমি কিন্তু একটু টাইম নিব ওগুলোতে, আর থিওরির জন্য আমি টাইম নিব না। এরপর একটা বলছে দেখো ধ্রুব উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন
আচ্ছা সরি, ধ্রুব উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক। কারণ ধ্রুব উষ্ণতায় বলছে মানে কি, যখনই তোমরা ধ্রুব উষ্ণতা দেখবা তখনই বুঝবা যেখানে কি দেওয়া আছে আমাদের, এই জায়গায় দেওয়া আছে হচ্ছে বয়লের সূত্র। হ্যাঁ, এই ধ্রুব উষ্ণতা বলছে মানে কি টেম্পারেচার ফিক্স, এখানে আমাদের টি হচ্ছে কনস্ট্যান্ট, আর টি কনস্ট্যান্ট মানেই হচ্ছে সূত্রটা হচ্ছে বয়লের সূত্র। হ্যাঁ, টি কনস্ট্যান্ট মানে বয়লের সূত্র, ওই যে আমরা দেখলাম ভি ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই পি, এটা একটা। আচ্ছা একটা বলছে দেখো 0°C তাপমাত্রায় বায়ুর চাপ হচ্ছে এরকম, তাহলে 273°C তাপমাত্রায় বায়ুর চাপ কত হবে। তাহলে আমাদের ইকুয়েশন দেখো কার কার মধ্যে, একটা হচ্ছে টেম্পারেচারের মধ্যে, একটা পি এর মধ্যে। তাহলে আমরা ইকুয়েশন এরকম জানি P1/T1 সমান P2/T2, এটাও দেখে এসছি আমরা আগে। P1 বাই হচ্ছে সরি ক্যাপিটাল টি, T1 দ্যাট ইকুয়াল টু এটা হচ্ছে P2 ডিভাইড বাই হচ্ছে T2। তাহলে এখান থেকে কি বের করতে বলছে, এততে বায়ুর চাপটা কত, অর্থাৎ P2 বের করতে বলছে। তাহলে এখান থেকে তোমরা P2টা বের করে দাও, তাহলে P2টা কেমন হবে, P2 হবে হচ্ছে আমাদের তাহলে P1, এই যে R গুণ হবে P1 ইন্টু T2 ডিভাইড বাই হচ্ছে আমাদের T1, তো মানগুলো বসিয়ে দিবা। আচ্ছা তাহলে দেখো T2 যেটা, T2 সরি P1টা কত আমাদের বলছে, বায়ুর চাপ কত 4 ইন্টু 10 পাওয়ার 4 প্যাসকেল বলছে। তাহলে আমরা মানটা একটু বসাই, এটার জন্য মানটা একটু বসে দেখি কেমন আসছে। তাহলে দেখো এটা যখন আমরা করবো তখন যে উপরের যে মানটা, কি ব্যাপার, হ্যাঁ ঠিক হয়েছে দাঁড়াও। আচ্ছা আমি একটু জুম আউট করে দিলাম। হ্যাঁ কোশ্চেনটা তুমি দেখলা তো। আচ্ছা এরপর দেখো তাহলে যদি আমরা P2 বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে P1টা কত বসবে, P1টা দেখো প্রথমে বলছে আমাদের এই যে এইটা প্রথমে চাপ যেটা এটাই হচ্ছে P1, এটা হচ্ছে P1, আর হচ্ছে এটা একটা, আর এটা হচ্ছে তাহলে যেহেতু প্রথমে টেম্পারেচার তার মানে এটা হচ্ছে আমাদের T1টা, P আর T এর মধ্যে ইকুয়েশন হচ্ছে T1, আর এই যে এটা এত তাপমাত্রায় কত হবে এটা তার মানে হচ্ছে আমাদের T2, এটা হচ্ছে আমাদের T2, আমাদের P2 বের করতে বলছে। তাহলে P1 দেখো ওখানে মার্ক করছি কিন্তু সুন্দর করে, ভালো হয়েছে মার্ক করে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 4 ইন্টু T2 কত বলো, টেম্পারেচার এটা বলছে যে 273°C, এখন ডিগ্রি সেলসিয়াস রাখলে তো হবে না, এটা কি কেলভিনে করতে হবে না, এই ম্যাথগুলো তো কেলভিনে করতে হয়। তাহলে এইটার সাথে কত করে দিবা তুমি, আবার 273 যোগ করে দিবা, দিয়ে তখন এটা আসবে আমাদের 546, এটা এসছে। এরপর দেখো T1 কত ডিগ্রি সেলসিয়াসে বলছে, 0°C, তাহলে 0 প্লাস 273 এটা হচ্ছে আমাদের 273, তাই না। এইটাকে যদি এটা দিয়ে কেটে দাও তখন দেখবা আমাদের এখানে আসে হচ্ছে 2 দিয়ে 4কে গুণ করো 4 ইন্টু 2, এটা হচ্ছে তার মানে 8, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4। কি দেওয়া আছে, এটা পি না, তাহলে এটা কি এককে হবে, হচ্ছে প্যাসকেল, এই পরিমাণ হচ্ছে প্যাসকেল। তাহলে 8 ইন্টু 10 পাওয়ার 4 এটা হচ্ছে প্যাসকেল। এগুলো থেকে সমস্যা আছে, তোমরা কি কোনো কমেন্ট করছো না, কিছু করছো না, তোমরা কি আসছো নাকি আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক তোমরা থাকলে দেখবা, না হলে পরে ক্লাস দেওয়া হবে দেখবা, বা অন্য জায়গায় কোনো প্রবলেম হলে সেগুলো দেখে বলবা। মেইন কথা বাসায় প্রচুর কোশ্চেন সলভ করবা, হ্যাঁ করে যেগুলো প্রবলেম হবে বলবে আমাদেরকে। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখো বলছে 23 নম্বর কোশ্চেন আমরা যদি যাই, সেটা বলছে দেখো এরকম যে কোনো গ্যাসের 3টি অনুর বেগ যথাক্রমে হচ্ছে এই পরিমাণ 2, 3, 4, তাহলে এটার অ্যান্সারটা কত হবে। ওই অ্যান্সারটা হচ্ছে মাঝামাঝিটা যেটা আছে তার চেয়ে একটু বেশির দিকে যায়, তোমরা এটা করছো না হলে যেভাবে করবা যে সবগুলোর উপর স্কয়ার করবা, কারণ এটা দেখে বোঝা যায়। এই যে মূল গড় বর্গবেগ, এটা একবার বলছি অলরেডি, যে মূল মানে কি রুট, এটা হচ্ছে গড় মানে কি মিন, আর বর্গবেগ মানে কি স্কয়ার। তুমি রুট মিন স্কয়ার, তুমি প্রথমে স্কয়ার করবে, একটা দিছে 2, একটা দিছে 3, আর একটা দিছে হচ্ছে 4। তারপর প্রথমে স্কয়ার করবা, যে আগে যেহেতু বললাম লাস্টের দিক থেকে যাইতে হয় স্কয়ার করবে, তারপর মিন করতে বলছে, গড় করতে বলছে, তাহলে 3টা যেহেতু আছে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবা, তারপর কি করতে বলছে, রুট করতে বলছে না। তাহলে রুট যদি আমরা করি, তাহলে দেখো রুট যদি আমরা করি, রুট ওভার দিয়ে দিলাম, আচ্ছা রুট ওভার, এই তো যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এটা তাহলে অ্যান্সার কত, আচ্ছা এটার অ্যান্সারটা তাহলে হচ্ছে 3.109। কি যখন কমেন্ট করে বললা যে মোটামুটি মাঝামাঝি যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে একটু বড় হয়, হ্যাঁ আসলেই তাই হয়, ওরকমটা অ্যান্সার। দেখো ওটা বাদ দেওয়ার কোনো অ্যান্সার ওরকম নাই, ওটার আশেপাশেও নাই। একটা হচ্ছে 9.66, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 1.73,
এই 3 হলে তো এটা সমান হয়, ওটা হচ্ছে বেশি তো হয় না, এটা হচ্ছে বেশি যে এটা আছে 3.109। তাহলে অপশন টেস্ট করে তোমরা বলে দিতে পারো কোনটা অ্যান্সার। আরেকটা বলছে দেখো হিরোকের গড়নাঙ্ক কত, এগুলো মুখস্থ রাখবে। হিরোকের গড়নাঙ্ক হচ্ছে 3600 ডিগ্রি সেলসিয়াস, 3600 ডিগ্রি সেলসিয়াস। কেমন লাগে, আটকায় যায়। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? আমাদের খুব বেশি কোশ্চেন নাই, হ্যাঁ আমাদের হয়তো 10-12টার মতো কোশ্চেন আছে। আছে ভাইয়া, অ্যান্সার ব্যাখ্যা তো দেয় আছে স্ক্রিনে, তাই আর কি দেখে যাচ্ছে শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে গেলেই হবে, সমস্যা নাই। আর তো বললাম প্রবলেম তো তোমরা নিজেরা সলভ করবা, আসলে তো এই কটা প্রবলেম সলভ করে তো সেভাবে কিছু হয় না, তারপর আমরা বেসিক সবগুলোই রাখছি। তোমরা তারপরে দেখবা, প্রবলেম হলে ইনবক্স করবা, তারপরে গ্রুপে দিবা, যে কোনো জায়গায় দিবা, সলভ করে নিবা। হ্যাঁ, যে কোনো ভাবে হোক আমাদের অ্যান্সারগুলো করতে পারতে হবে। তাহলে এটার অ্যান্সারটা কত দেখলাম, এটার অ্যান্সার হচ্ছে 3600। আচ্ছা 24 নম্বর হয়েছে, আমাদের মনে হয় আর অল্প কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, তোমরা তাহলে এইটুকু সময় তাহলে যারা দেখলা বাকি কোশ্চেনগুলো দেখো। তাহলে এখানে আরো কিছু দেওয়া আছে, হিরো আর গ্রাফাইটের পার্থক্য। হিরো গ্রাফাইট কি সবগুলো কার্বনের রূপভেদ না বলো? এবং দেখো বলছে যে হিরোকে প্রতিটি কার্বন পরমাণু সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়ন, আর যেটা হচ্ছে গ্রাফাইট সেটা ক্ষেত্রে sp2 পাবা তোমরা, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, মাহিন ভাই তোমাদেরকে পড়াইছে। হিরোক হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী আর গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। হিরোকের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব যেটা, সেটা হচ্ছে 3.51, গ্রাফাইটের জন্য হচ্ছে 2.26, এগুলো মুখস্থ রাখবা। হিরোকের গণনাঙ্ক হচ্ছে 3600 ডিগ্রি সেলসিয়াস, 3600 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রাফাইটের হচ্ছে 3730 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3730 ডিগ্রি সেলসিয়াস, এটা করবা। এরপর একটা বলছে দেখো, অর্থাৎ আমাদের এটা হয়ে গেল। এরপর যদি আমরা 25 নাম্বারটায় যাই, N2 গ্যাসের স্ফুটনাঙ্ক কোনটি? ভাই এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো দেওয়া আছে দেখো যে 196 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এগুলো পড়বা, ভুলে যাবে, পড়বা ভুলে যাবে, তারপর আবার পড়তে থাকবা, একটা সময় দেখবা ঠিকই মনে হয়ে যাচ্ছে যে কোনটার কত। আর তারপর কোশ্চেন রিপিট হয়তো দেখবো যে বিভিন্ন ভার্সিটি কোশ্চেন সলভ করে তোমরা অনেকগুলো মান এমনিতে জেনে যাচ্ছ। আবার বলছে দেখো আকাশে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কমা জমে যায় এবং শিলাকার পৃথিবীতে নেমে আসে। আমরা দেখছি এই কোশ্চেনটা আগেও ছিল আমাদের, এটা কত? এটা আমাদের অ্যান্সার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটার অ্যান্সার 20 ডিগ্রি সেলসিয়াস, এটা পারবা। আর একটা বলছে দেখো, একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 10% কমাতে হলে শতকরা চাপ কতটুকু বাড়াইতে হবে? আচ্ছা, তাহলে আমরা যদি পিটা বের করে নিই, দেখো আচ্ছা তাহলে চাপ কতটুকু বাড়াতে হবে, আমি যদি এটা যদি বের করতে চাই, দেখো একই তাপমাত্রায় বলছে, এই যে একই তাপমাত্রায় দেখে কি বুঝবো, এটা একই তাপমাত্রায় দেখে বুঝবো, এটা হচ্ছে আমাদের বলছে বয়লের সূত্র, তাই না? তো যদি বয়লের সূত্র বলে, তাহলে বয়লের সূত্র আমরা এরকম জানি যে P1 V1 দ্যাট ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে আমরা যদি এখান থেকে P2 টা বের করতে চাই, যে পরিবর্তিত চাপটা কত হলে সেটা কি হবে আমাদের বলো, সেটা এরকম যে V1 P1 বা P1 V1 ডিভাইড বাই হচ্ছে আমাদের V2। তাহলে সেক্ষেত্রে V1 টা কত আমাদের বলো, V1 টা আমাদের হচ্ছে এখানে কত, 10% কমাতে হলে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমরা যদি 100 ধরে নিই, V1 টা যদি আমরা 100 ধরে নিই, তাহলে পরিবর্তিত আমাদের যে V2 টা আছে সেটা কত হবে আমাদের, 10% কমলে 90 হয়ে যায় না এইটা। আর P কত বলছে, আচ্ছা P1 এর কতটুকু চেঞ্জ সেটা বের করতে বলছে, P2, তাহলে P1 টা 1 রাখছি আমরা। হ্যাঁ, যে একের রেসপেক্টে দেখি যে একের রেসপেক্টে কত, তাহলে এটাকে 1 রেখে দিই যে একের রেসপেক্টে কতটুকু চেঞ্জ হচ্ছে। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে 100 ডিভাইড বাই 90, এটা করে বোঝা যাচ্ছে তো, যদি 100 হতে নিচে তাহলে কাটাকাটি করে 1 হতো, তার মানে এটা যেহেতু উপরে একটু বেশি আছে তার অ্যান্সারটা একটু বেশি হবে, এটা হচ্ছে 1.11 এর মতো অ্যান্সার। তো এটা যদি 1.11 হয় তাহলে একটা হচ্ছে পি, মানে যেহেতু 1 ধরছিলাম সেক্ষেত্রে পি ছিল একটা, আর একটা হচ্ছে কি 1.11। তাহলে যেহেতু বলছে শতকরা কত বাড়াতে হবে, তো শতকরা বৃদ্ধি যদি আমি দেখি যে পার্সেন্টেজ অফ চেঞ্জ কতটুকু, যে পার্সেন্ট চেঞ্জ যদি আমরা দেখতে চাই, তখন আমরা কি জানি পরিবর্তন মাইনাস আদি ডিভাইডেড বাই আদি ইন্টু হচ্ছে 100, পরিবর্তন ডিভাইড বাই আদি কত ছিল সেটা ইন্টু হচ্ছে 100 করে যেটা হবে সেটাই পার্সেন্ট। তাহলে পরিবর্তনটা কত আমাদের পরে হয়েছে হচ্ছে 1.11, আর আগে ছিল, আগে ধরছে হচ্ছে 1, তাহলে পরে আমাদের চেঞ্জটা আসে দেখো P2 হচ্ছে 1.11 আর আগে আমরা ধরছিলাম হচ্ছে 1। হ্যাঁ, ডিভাইড বাই হচ্ছে আদিটা কত 1। এই জিনিসটা সবসময় মাথায় রাখবো, যখন আমরা কোনো কিছু পার্সেন্টে বের করবো, পার্সেন্ট চেঞ্জ যখন বের করবো, আমরা যখন পার্সেন্ট অফ চেঞ্জ বের করবো, পার্সেন্ট অফ চেঞ্জ বের করার সময় উপরে রাখবো হচ্ছে পরিবর্তনটা। হ্যাঁ, উপরে রাখবো পরিবর্তন ডিভাইডেড বাই আদি, সবকিছু আগে কি অবস্থা ছিল তার রেসপেক্টে হিসাব করা হয়, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু হচ্ছে 100%। তাহলে এই মেথডের ক্ষেত্রে দেখো পরিবর্তন কত হয়েছে আমাদের 1.11 মাইনাস 1, এইটুকুই কি পরিবর্তন না, কতটুকু পার্থক্য হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে সেটা তো পার্থক্য আমাদের। তাহলে পরিবর্তনটা এইটুকুই ডিভাইডেড বাই আদি, আদি কত ছিল 1 ধরে নিয়েছিলাম, এর মানটা 1 ধরে নিয়েছিলাম, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু হচ্ছে 100%। এটুকু করার পর তোমরা দেখবে অ্যান্সারটা আমাদের আসে হচ্ছে 11.1%। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 11.1%, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এই যে সি নাম্বার যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যে সি,
এই ছোট করে ফেলি, এটা হচ্ছে সিটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো আর একটা বলছে ত্রৈধ বিন্দুতে পানির বাষ্পচাপ পারদ স্তম্ভের কতটার সমান। ভাই এটা মুখস্থ, মানে এটা তোমরা দেখে নিও, এটা হচ্ছে 4.580 যে অ্যান্সারে দেওয়া আছে পানি ত্রৈধ বিন্দু, অর্থাৎ ওই যে যদি আমরা কেলভিনে দেখি, কেলভিনেরটা আমাদের মেইনলি বেশি মনে থাকে, সেটা হচ্ছে 273.16 কেলভিন, যেটা এটাই তো হচ্ছে পানি ত্রৈধ বিন্দুর চাপ। ত্রৈধ বিন্দু কি, পানি এখানে তিনটা অবস্থানে থাকতে পারে, কঠিন তরল বায়ু তিন অবস্থায় থাকতে পারে, হচ্ছে পানি ত্রৈধ বিন্দু, যাকে তোমাদের জানতে হবে না, আমরা খালি মনে রাখবো যে মানটা কোনটার সময় কত, সেটাই, এটুকু মনে রাখলে এনাফ। আচ্ছা ভাইয়া ক্লাসের পিডিএফ আপলোড দেন। হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া হবে। আর একটা লিখছো যে পর্যাবৃত্ত করি 13 নম্বর কোশ্চেনটা আরেকবার একটু বলে প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওই কোশ্চেনটা আমরা দেখে নিবো আবার ইনশাআল্লাহ শেষ করার পর। আচ্ছা এরপর দেখো, এরপর আমরা যদি 29 নম্বরটাই দেখি, এরপর বলছে ধ্রুব চাপ আর ধ্রুব আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যথাক্রমে হচ্ছে এত, তাহলে ধ্রুব চাপ অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কত হয় সেটা আমাদের এখানে বলছে। স্থির চাপে যেটা সেটা বলছে হচ্ছে সিপি, আর স্থির আয়তনে যেটা সেটা হচ্ছে সিভি। তো আমরা এটা জানি যে সিপি মাইনাস সিভি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ যেটা, সেটা থেকে যদি আমরা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বাদ দিই, সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটাই হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, যেটা আমাদের আর এটা পেয়ে যায়। তাহলে এটা মুখস্থ একটা জিনিস। এবং সেই ক্ষেত্রে দেখো এইটা থেকে এটা বাদ দিচ্ছে, এবং আর এর মানটি অলওয়েজ পজিটিভ থাকে না, তো এটা যদি পজিটিভ থাকে তার মানে এই জিনিসটা আমাদের বড়, তাহলে সিপিটা অলওয়েজ হচ্ছে বড় আর সিভিটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ছোট, সিপি মাইনাস সিভি এরকম করে আর পাওয়া যায়, তার মানে সিপিটা হচ্ছে বড় সিভিটা হচ্ছে ছোট, এটা মনে রাখবা। আচ্ছা এরপর দেখো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্র ধ্রুবক গামা এর মানটা কত। আচ্ছা যে রুদ্ধতাপীয় যে ইকুয়েশন গুলো আমরা সলভ করি, হ্যাঁ রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন আমরা ইকুয়েশন সলভ করি তখন দেখবা যে ওই বয়েলের সূত্র যেরকমটা ছিল না আমাদের, যে বয়েলের সূত্রটা লিখতাম যে হচ্ছে P1 V1 দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতাম হচ্ছে P2 V2 এরকম লিখতাম, অর্থাৎ আমরা লিখতে পারতাম যে PV যেটা PV ইকুয়াল টু আমরা কনস্ট্যান্ট লিখতাম, এটা লিখতাম হচ্ছে বয়েলের সূত্রের জন্য। হ্যাঁ আমরা এই যে এই দুটো ইকুয়েশন যেটা বলতেছে, এই দুটো ইকুয়েশন কথা বলতেছে, এটা আমরা লিখতাম হচ্ছে কোন ক্ষেত্রে বলতো, এই দুটো আমরা লিখতাম হচ্ছে বয়েলের সূত্রের ক্ষেত্রে। হ্যাঁ এটা লিখতাম হচ্ছে বয়েলের জন্য। আচ্ছা এরকমটা হতো। আর যদি রুদ্ধতাপের জন্য দেখতাম তখন যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট না হয়ে এই জিনিসটা আমাদের চেঞ্জ হয়ে আমাদের এরকম বলতে হতো পিভি টু দি পাওয়ার গামা যেটা সেটা সমান আমাদের কনস্ট্যান্ট হতো, তাই না। তো এরকম ক্ষেত্রে আমাদের হচ্ছে গামার বেশ কয়েকটা মান হতো, সেটা হতো এক পরমাণুকের জন্য একরকম হতো, দ্বি পরমাণুকের জন্য একরকম হতো। এক পরমাণু গ্যাস যেমন মনে করো ধরো হিলিয়াম আমি বললাম সাপোজ, হ্যাঁ তো সেক্ষেত্রে এরকম যদি হয় তো তখন দেখবে সেগুলোর জন্য হচ্ছে 1.6, যদি দ্বিপরমাণু গ্যাস হয় যেমন যদি অক্সিজেন হয় দ্বিপরমাণু সেটার জন্য গামার মান হয় 1.41, এগুলো দিয়ে ক্যালকুলেশন করতে হতো আমাদের। আচ্ছা যদি ত্রিপরমাণু হয় তখন হচ্ছে 1.33 মনে রাখবা। তাহলে এক পরমাণু দ্বিপরমাণু ত্রিপরমাণু বা বহু পরমাণুকে বলা হয়, যাই হোক। তাহলে এক পরমাণুকের জন্য হচ্ছে 1.66, তারপরটা যখন তোমরা দ্বিপরমাণু দেখবে সেটা হচ্ছে 1.41, এগুলোতে ম্যাথ করতে হয়। আর ত্রিপরমাণুর জন্য হচ্ছে 1.33 মুখস্থ মান। তাহলে একটা যদি ত্রিপরমাণু গ্যাস হয় তার মানে সেটার অ্যান্সার হচ্ছে আমাদের 1.33, এটাই হচ্ছে আমাদের গামার মান। আচ্ছা এরপর দেখো বলছে যে বায়ুর পরম আর্দ্রতা পরিমাপের একক কোনটি। বায়ুর পরম আর্দ্রতা পরিমাপের একক তোমরা জানোই কিভাবে বের করা হয়। আপেক্ষিক আর্দ্রতা যখন আমরা বের করি তখন যে ইকুয়েশন দেখলাম আমরা, কি ইকুয়েশন দেখছিলাম বলো তো, আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। তার মানে অ্যান্সারটা কিসে করতাম, আমরা পার্সেন্টেজ বের করতাম না, তোমরা অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। পরম আর্দ্রতা পরিমাপ করা হয় পার্সেন্টের সাহায্যে। হ্যাঁ এই যে এইটা তাহলে আমাদের অ্যান্সার। ওই যে আমরা দেখছিলাম যে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু আমরা বলছিলাম যে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু তাহলে 100%, তাই না। তো এক কথা এখানে আমরা যে আর্দ্রতা পরিমাপ করছি আর রিলেটিভ হিউমিডিটি যেটা পরিমাপ করছি সেটা অবশ্যই আমরা বের করে হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ সাবজেক্টে জিজ্ঞেস করো। আচ্ছা আমাদের মনে হয় কোশ্চেন শেষ হয়ে গেছে, আমাদের মনে হয় এখানে আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা দাঁড়াও আমরা সেখান থেকে দেখে নিব। হ্যাঁ 31 পর্যন্ত দেখছি আমরা। ওয়েট
আচ্ছা, আমরা হচ্ছে তাহলে দেখলাম পিরিয়ডিক মোশন আর হচ্ছে তোমাদের আইডিয়াল গ্যাস রিলেটেড যে অধ্যায়গুলো ছিল সেগুলো দেখলাম। এখন দেখো আমাদের লাস্টের কোশ্চেনটা কত ছিল। ও না, আরো কয়েকটা আছে, 31-এ শেষ না। হ্যাঁ, আমাদের আরো কয়েকটা কোশ্চেন আছে। দেখো 32 নাম্বার যদি দেখি, এগুলো একটু মুখে মুখে তাড়াতাড়ি দেখে শেষ করে দিই আমরা। হ্যাঁ, অনেক সময় অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা ওখানে যাই, হোয়াইট বোর্ডে যাই। তাহলে 32 নম্বর বলছে দেখো যে 25°C তাপমাত্রায় একটি ইলেকট্রন যে তাপ শক্তি অর্জন করতে পারে তার মানটা কত। এই কোশ্চেনগুলো মনে রাখবা ভাই। ইকে ইকুয়াল টু 3/2 RT, ইকে ইকুয়াল টু 3/2 RT। তাহলে ইকে যেটা যে তাপ শক্তি অর্জন করতে পারে, ইকে ইকুয়াল টু, তাহলে আমরা লিখবো হচ্ছে 3/2 ইন্টু RT। মান বসাই দিবা। দেখো আর মান বসাইছে কি 8.314। হ্যাঁ, আর মান দেখো যে 8.314 বসাইছে, এটা আমরা জানি। এরপর দেখো কত বলছে 25°C, তার মানে 25°C মানে কত করবা, 25 যোগ 273, এটা করলে বোঝা যায় 298। এই মানগুলো বারবার কমন মানে কি মানে থাকে, ওই 25 দেয়, 20 দেয়, 30 দেয়, এরকম মানগুলো দেয়, তার জন্য 298 বসিয়ে দিবা। যে এই যে জুল, জুল থেকে হচ্ছে ইলেকট্রন ভোল্টে কনভার্ট আমরা জানি যে যখন 1 ইলেকট্রন ভোল্ট আমরা লিখি তখন কত লিখতে পারি, যে 1 পয়েন্ট কত, 1 ইলেকট্রন চার্জ কত, 1.67 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 19। তো এই ফরম্যাট দিয়ে তুমি কনভার্ট করতে পারো। এটা ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলবা, কতদিনও দেখাচ্ছি আমরা এটা। এরপর বলছে দেখো 0°C তাপমাত্রায় 1 কেজি বরফকে শুধুমাত্র গলাতে কত কিলোজুল তাপ প্রয়োজন। তো এই যে দেখো 0°C তাপমাত্রায় 1 কেজি বরফকে গলাতে যে পরিমাণ তাপ দরকার সেটাকে আমরা বলি আপেক্ষিক সুপ্ত তাপ। একটা বরফ গলনে আপেক্ষিক সুপ্ত তাপ জানি। দেখো আমাদের হচ্ছে প্রথমত একটা বরফ খণ্ড আছে। হ্যাঁ, আমাদের একটা বরফ খণ্ড আছে। আচ্ছা, এই যে একটা বরফ খণ্ড ধরো এখানে আছে, এটা আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের আইসটা, এটা হচ্ছে আমাদের আইস। বরফ খণ্ড আছে, এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, এটা ধরলাম হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আছে 0°C তাপমাত্রা। হ্যাঁ, তো 0°C তাপমাত্রা যে বরফ আছে 1 কেজি বরফ, এই বরফের পরিমাণটা আমরা বলে দিলাম। এই বরফটা আছে হচ্ছে আমাদের 1 কেজি পরিমাণ। এই 1 কেজি বরফটাকে আমি জাস্ট কমিয়ে কি বানাবো, ধরো এখানে আমি এটা পানি বলতেছি, সাপোজ এটাকে আমি পানি বানাইতেছি। তো এটাকে জাস্ট গলাবো। হ্যাঁ, এটাকে শুধু 0°C তাপমাত্রায় রাখবো, মানে এই পানিটাও যেটা বানাবো সেটাও কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, সেটা হচ্ছে 0°C তাপমাত্রাতে থাকবে। মানে 1 কেজি পানি যেটা আছে এটাকে আমি তাপ দিচ্ছি। হ্যাঁ, এটা শুধুমাত্র অবস্থান চেঞ্জ করে আইস থেকে এটা যাবে হচ্ছে আমাদের ওয়াটারে যাবে। হ্যাঁ, আইস থেকে ওয়াটারে যাবে, অর্থাৎ এই যে কঠিন অবস্থা ছিল এখান থেকে তরলে পরিণত হবে। মানে এই ক্ষেত্রে দেখো এ কিন্তু এর তাপমাত্রা বাড়াচ্ছে না। হ্যাঁ, এ কিন্তু শুধু অবস্থার পরিবর্তন করছে। তো আমরা এই ক্ষেত্রে জানি যে একটা বস্তুর আমি তাপমাত্রা বাড়াচ্ছি, মানে একটা বস্তুতে আমি তাপ দিচ্ছি, এই যে আমরা তাপ দিচ্ছি এটাতে, হ্যাঁ এটাতে তাপ দিচ্ছি, এর তাপমাত্রা বাড়াচ্ছে না। 0°C তাপমাত্রা ছিল, এই 0°C তাপমাত্রাতেই আছে। শুধু কি করছে দেখো মাঝখান থেকে শুধু অবস্থা পরিবর্তন করছে। এটা ছিল একটা আইস, এটা একটা বরফ খণ্ড ছিল, এটা যে পরিণত হয়েছে পানিতে। তো এরকম ক্ষেত্রে আমি দেখতেছি যে তাপমাত্রার কোনো প্রভাব নেই, অর্থাৎ তাপ দিয়ে কি হচ্ছে আমরা এক্সাক্টলি ভাবে বুঝতে পারছি না, তাপমাত্রা চেঞ্জ দেখতে পাচ্ছি না, এই জন্য এটাকে বলে সুপ্ত তাপ। তো এটা যদি আমরা হচ্ছে 1 কেজির জন্য বলি হিসাব করে সেভাবে, এবং এটা যদি বরফের জন্য বলতেছি তাহলে সেই বরফটা গলাতে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলতেছি এটাকে আমরা। হ্যাঁ, তো সেই আপেক্ষিক সুপ্ততাপ কত, অর্থাৎ 1 কেজি বরফকে, অর্থাৎ 0°C তাপমাত্রার 1 কেজি বরফকে বলি আমরা 0°C তাপমাত্রার পানিতে পরিণত করবো। সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক আমাদের যে তাপটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 336 কিলোজুল। এই পরিমাণ তাপ প্রয়োজন হয়, এটা মনে রাখবো তোমরা, এটাকে LF দিয়েও প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে এটা কিলো জুলে আছে। দেখো এখন এখানে তো কিলো জুলে দেওয়া নাই, এখানে দেখো সবগুলো 1 ঘর পরে দশমিক রাখছে, মানে ডান দিক থেকে দেখলে 2 ঘর পরে রাখছে, অর্থাৎ এই দিক থেকে আমাদের 2 ঘর পরে একটা দশমিক দিচ্ছে। তো এই দিক থেকে যদি আমি 1 ঘর পরে একটা দশমিক দিতাম কোনো কারণে, যদি এরকম লিখতাম যে 33.6, তাহলে কত লিখতে হতো আমাদের, এখানে একটা 10 দিয়ে গুণ করতে হতো না ওটার সাথে মিলানোর জন্য, অর্থাৎ 10 রাখতে হতো, এই পরিমাণে কিলো জুল থাকতো। যেহেতু এখানে আরো একটা ঘর এদিকে দিছে, তাহলে কি করতে পারি, এই যে 3.36, তার মানে ওখানে 10 এর পাওয়ার আরেকটা বাড়াইতে হবে, তাহলে 10 এর সাথে একটা বাড়িয়ে দাও, তাহলে 10 2 কিলোজুল, তাই না। তাহলে 3.36 ইন্টু 10 2 কিলোজুল, এই যে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো আমাদের এই যে 34 নাম্বার প্রবলেমটা দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা এরকম কোশ্চেন মেবি আমরা দেখছি। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমার রিপিট হচ্ছে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো রিপিট হয়। এটা হচ্ছে বয়লের সূত্রের ম্যাথ, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংক্রমিত করে অর্ধেক আয়তন করা হলো, চূড়ান্ত চাপটা কত হবে। বেশি চলে গেছে।
আচ্ছা, একজন লিখছো যে 32 ক্যালকুলেশনটা হাতে করে দেন। আচ্ছা ভাই, দেখতেছি। 32, আচ্ছা 32 যাই আমরা। ভাই এটা 15-16, হ্যাঁ এখানে ক্যালকুলেটর ছিল, আমাদের এটা হাতে করতে হবে না। এখানে যে দশমিক কিছু মান আছে তো এটা ক্যালকুলেটর ছিল, হ্যাঁ এগুলো আমাদের হাতে করার দরকার নাই। হাতে করার মতো রিসেন্ট যেগুলো কোশ্চেন আছে সেগুলোতে কোনো প্রবলেম থাকলে আমরা ইনশাল্লাহ হাতে করে দিব। আচ্ছা, তাহলে আমাদের দেখো 34 নম্বরে দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে? আমরা এরকম জিনিস দেখছি, আমরা বয়লের সূত্র থেকে এটা দেখছিলাম যে P1 V1 is equal to P2 V2, তাই না? আমরা এরকম দেখছিলাম যে P1 V1 equal to P2 V2। এখান থেকে তোমরা হচ্ছে কি বের করো? চূড়ান্ত চাপ বের করতে বলছে, অর্থাৎ P2 বের করবা। P2 বের করবা হচ্ছে P1 V1 ডিভাইড বাই হচ্ছে V2। এটা করে দেওয়া ছিল আগে, সেম ম্যাথে দেওয়া ছিল। দেখো ওই যে P1 এর মানটা হচ্ছে 101,325, যেটা ওটাই বসেছে, দশমিকের পরে যে 5 দিয়ে বসেছে, উপরে একটা V ছিল, এটা V/2 ছিল, V কেটে গেছিল, দিয়ে হচ্ছে 2 দিয়ে উপরে গুণ হয়েছিল। এরকম ম্যাথটা দেখছি আমরা, এই সেম ম্যাথটা উপরে ছিল। হ্যাঁ হ্যাঁ, ফারহান হোসেন আজমাইন ভাই, দেখো ওই ম্যাথটা আমাদের যখন ছিল তখন ক্যালকুলেটর ছিল। আচ্ছা, তারপর যদি মনে হয় যেরকম দু একটা এলোমেলো হচ্ছে, তখন দু একটা ওই ম্যাথের অ্যান্সারগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রেখো, যেন মনে থাকে যে অ্যান্সারটা কত দেখছিলাম আমরা, কারণ কোশ্চেন রিপিট হতে পারে। তো অত বড় ক্যালকুলেশন কি করবা ওখানে বলো? ম্যাক্সিমাম টাইম আমরা চেষ্টা করবো যত ক্যালকুলেশন আমাদের স্কিপ করা যায়। তবে যখনই দেখবে বড় ক্যালকুলেশন, তখন আপাতত ওই ম্যাথটা না করে অন্যগুলো করে রাখবে যেগুলোতে ক্যালকুলেশন ছোট আছে, এবং ওগুলো একটু পয়েন্ট আউট করে রাখবা যে আমি আমাদের যখন যে ছোট ম্যাথগুলো হয়ে যাবে সেগুলো করার পর বড়গুলো দেখবো, কারণ সবগুলোতে 1 মার্ক করে দিবে ভাই, বুঝলা? না, থার্মোডাইনামিক্স আজকে না, তো আজকে শুধু তোমাদের এই যে 8 আর 10 এটা দুটো কোশ্চেন হলেই হয়ে যাবে। থার্মোডাইনামিক্স আজকে না ভাই, তাপগতিবিদ্যা আজকে না, তাপগতিবিদ্যা ইনশাআল্লাহ সামনের দিন। তাহলে ফারহান হোসেন ভাই, তুমি আরো প্রবলেম এরকম বের করবা, হ্যাঁ যদি এরকম থাকে যে আমাদের রিসেন্ট কোশ্চেন ক্যালকুলেটর ইউজ করা যায় কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে করা যায়। এই যেমন দেখো, যে তুমি যদি 35 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে গেলে খুব বেশি ঝামেলা হয়ে যাবে, কারণ সব লন নেওয়া মান আছে। হ্যাঁ, তো এই সময় ক্যালকুলেটর ছিল। আমরা দেখো একটা বলছিলাম যে 15°C তাপমাত্রায় নির্দিষ্ট কোন গ্যাসকে রুদ্ধতাপের প্রক্রিয়া, যখনই রুদ্ধতাপের প্রক্রিয়া বলবো তখনই আমাদের ইকুয়েশনে গামা চলে আসবে। হ্যাঁ, রুদ্ধতাপের প্রক্রিয়া বললেই গামা চলে আসবে। তো এই ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম যে টিভি টু দি পাওয়ার এরকম করে হচ্ছে গামা -1, এটা হচ্ছে কনস্ট্যান্ট। টিভি টু দি পাওয়ার গামা -1 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা মনে রাখবা। এরকমটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এরকম যে T1 V1 টু দি পাওয়ার গামা -1 দ্যাট ইকুয়ালস, আমরা বলতে পারি যে T2 V2 টু দি পাওয়ার গামা -1। এরকম থেকে আমাদের গামার মানটাই বের করতে বলছে। দেখো এই যে আমাদের গামার মানটাই বের করতে বলছে। দেখো তাহলে তো দেখলাম যে আয়তন নিয়ে কথা বলছে আর যে চূড়ান্ত তাপমাত্রা নিয়ে কথা বলছে। আয়তন নিয়ে কথা বলছে, চূড়ান্ত তাপমাত্রার জন্য আমরা হচ্ছে টি আর ভি নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, তাহলে দেখো 15°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপের প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো, চূড়ান্ত তাপমাত্রা এত হলে গামা এর মান কত? এই যে এটা সিম্পলিফাই করছে, সিম্পলিফাই থেকে দেখে তোমরাই করতে পারবা, সিম্পলিফাই আমি করে দিচ্ছি না কারণ এই সময়গুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দিত ভাই। হ্যাঁ, এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এবং এটা যখন পার করেছে তখন এই পাশে লন নিচ্ছে দুই পাশে। হ্যাঁ, লন নিয়ে গামাটাকে পার করছে, করে এরকম ভাবে মানটা বের করা গেছিল। এগুলো আমাদের দেখার দরকার নাই, এগুলো ঝামেলা হবে না। আচ্ছা, এরপর 36টা যদি দেখি। আচ্ছা 36, হ্যাঁ বলছে দেখো যে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি মানে কি? গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা এরকম যদি হয় এবং এর মান যদি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে বলছে 20 সেন্টিমিটার গভীরতায় পারদের চাপ কত হবে? হ্যাঁ, 20 সেন্টিমিটার গভীরতায় পারদের চাপ কত? তাহলে আমরা জানি একটা গভীরতা যদি চাপ বের করতে দেয়, সেই কোশ্চেন আমরা জানি যে P is equal to H rho G। তো এখানে যখন এভাবে দেওয়া আছে, এগুলো আগের কোশ্চেন, এই সময় ক্যালকুলেটর ক্যালকুলেটর ছিল, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে। এই ম্যাথগুলো যখন তোমাদের ওই সময় দিত, ওই সময় যদি হতো তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতা। এখানে ইকুয়েশনগুলো বসাই দিবা, H rho G দিয়ে মানগুলো গুণ করে দিবা, যা হবে তাই। এই যে এরকম যখন থাকবে মানগুলো গুণ করে দিবা,
যা অ্যান্সার পাবো তাই। আচ্ছা তাহলে দেখো এই যে ইকুয়াল এইচ টু জি, তাহলে এখানে এইচটা কত ছিল আমাদের, এইচটা বলছে হচ্ছে 20 গভীরতায়। হ্যাঁ, তাহলে এইচটা হচ্ছে 20 ইন্টু রো, দেখো রো বলে দিছে ঘনত্ব, পারদের ঘনত্ব, এই যে ঘনত্ব যেটা এটা হচ্ছে রো, রোটা কি এরকম একটু এইদিকে মাথাটা তো বাঁকা থাকে, এই যেটা হচ্ছে রো এরকম একটু রো থাকে, এই যে রো বাঁকা বাঁকা থাকে। আচ্ছা রো, তাহলে সেটা হচ্ছে আমাদের 13.6 ইন্টু এইচটা দেওয়া আছে হচ্ছে 20। হ্যাঁ, তো এরকম ভাবে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের দেখো সবগুলো যখন আমাদের এই যে এগুলো আছে সেন্টিমিটার, এই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সিসি এরকম ভাবে যখন দেওয়া আছে যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার রিলেটেড যখন দেওয়া আছে তখন আমাদের যে চাপটা আমরা পাবো, যে পিটা পাবো, এই পিটাকে আমরা তখন বলবো হচ্ছে প্যাসকেল, বলবো না তখন ওটাকে আমরা বলবো হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সেটাকে আমরা বলবো হচ্ছে যখন সেন্টিমিটার তখন এটাকে আমরা এভাবে বলবো ডাইনে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তোমরা একটা গুণ করবা, এই 20 আর 20 গুণ করলে কত হয়, 400 হবে। এই 400 সাথে 13.6 গুণ করবা, এই 400 সাথে 13.6 গুণ করবা, মানে এই 136 কে 4 দিয়ে গুণ করবা, করে যেটা হবে তারপর দশমিকের হিসাবটা ক্যালকুলেশন করে নেবো এভাবে। হ্যাঁ, এই তাহলে আমাদের এই পর্যন্তই ছিল। তাহলে কত নাম্বার তুমি বললা ভাই? 13 নাম্বারটা বললা না? 13 নাম্বারটা আমরা একবার দেখবো শুধু এখান থেকে, বোর্ডের কাজ শেষ। 13 নাম্বারটা যাই একটু, এটা 13 না তো। আচ্ছা তাহলে পর্যাবৃত্ত গতি যেটা সেটা 13 নাম্বার। তাহলে 13 নাম্বারটা কই? এ দেখো এটা বলছে যে একটি সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য বলছে কত 1% বৃদ্ধি করার কথা বলছে। এখন বলছে দোলকটি দৈনিক কত সেকেন্ড ধীরে চলে। তো ভাই আমি একটা বললাম শর্টকাট, তোমরা শর্টকাটে করবা। যদি শর্টকাট তারপরে বলে মনে হয় তাইলে এই যে একটা একটু বড় নিয়ম দেওয়া আছে, এর চেয়েও বড় নিয়ম যখন দরকার হবে তোমাদের তখন তোমরা বইতে চলে যাবা। এই যে এই লাইনটা মুখস্থ রাখবা, এই যে এই লাইনটা আমি অবশ্যই মুখস্থ রাখার জন্য সাজেস্ট করবো এটা। এবং সেই ক্ষেত্রে যদি বলে যে ধীরে চলার রিলেটেড যদি বলে তাহলে এন এর মানটা রাখবা হচ্ছে মাইনাস, আর যদি জোরে চলা বলে তখন এই এই জায়গায় রাখবা হচ্ছে এই এই যেখানে এই ইকুয়েশনে যেখানে মাইনাসটা আছে, এই যে এখানে যে মাইনাসটা আছে, হ্যাঁ এই মাইনাসটা জায়গায় তখন রাখবা হচ্ছে প্লাস। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এভাবে বসিয়ে দিবা, দিয়ে আমরা তো বললাম যে একটা দিন মানে কত হয়, একটা দিন মানে 24 আওয়ার না, তো 24 ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড না, তো 24 ইন্টু 60 ইন্টু 60 এটা করলে পাবা হচ্ছে 86,400। এই মানগুলো তোমরা জানো, একটা দিনে হচ্ছে এই পরিমাণ এত সেকেন্ড থাকে, এত সেকেন্ড। তাহলে যে এটা এরকম ভাবে রাখবা। আর এই টিটাকে দেখো, এই টিটাকে কনভার্ট করছে, এই টিটাকে কনভার্ট করে এল লিখছে। তাহলে আমি তো ইকুয়েশন শুরু থেকে লিখছি টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার হচ্ছে এল, তাই না? তাহলে যেটা হচ্ছে যদি আমি টি প্রাইম পরিবর্তিত ডিভাইড বাই টি যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? এটাকে রুট ওভার হচ্ছে এল প্রাইম ডিভাইড বাই এল লিখতে পারবো। এই কাজটাই করছে দেখো, রুট ওভার এল প্রাইম, এটা এটা পুরোটার উপর না, এটা এটার উপর, এই রুটটা না। হ্যাঁ, এভাবে করতে পারো। তাহলে এটা যখন করবা তাহলে এল প্রাইমটা কত বলছে 1% বৃদ্ধি করছে না, তার মানে উপরটা যদি আমাদের 101 হয় তাহলে নিচেরটা কত আমাদের, নিচেরটা তার মানে 100। এই যে রুট ওভার এরকম একটা ঘটনা ঘটছে, এবং এইটাই তো সিম্পলিফাই করে যে উপরে এটা লিখছে রুট ওভারের মধ্যে লিখছে 1.01, এই যে এটাই হচ্ছে 1.01 লিখছে এটা, এই তো এটা সমান। তাহলে যে এই পরিমাণটা, তাহলে দেখো এখানে আমার সবগুলো দেওয়া আছে, খালি দেওয়া নাই হচ্ছে এনটা, এখান থেকে তাহলে এনটা বের করতে পারো। তাও যদি এরকম প্রবলেম মনে হয় তাহলে এই যে ডেলটি শর্টকাট সরাসরি ইউজ করবা। হ্যাঁ, এরকম তোমরা দেখবে নেটওয়ার্ক বইগুলোতে এরকম ভাবে দেওয়া আছে। তাহলে ডেলটি অ্যাপ্লাই করবা, ডেলটি ইকুয়াল টু হচ্ছে 86,400 ইন্টু হচ্ছে রুট ওভার, তাহলে উপরে হচ্ছে তোমার পরিবর্তিত দৈর্ঘ্য কত, অর্থাৎ এল টু কত সেটা বসাবা, এল প্রাইম কত সেটা বসাবা, ডিভাইড বাই এল মাইনাস 1, এইটাই, এটা করলে যেটা হবে সেটাই অ্যান্সার। এটার সাথে 400 গুণ এক কথায় এই এটা করবে, করে অ্যান্সার পাবে হচ্ছে 430। তো যাই হোক এই কোশ্চেনটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই অ্যান্সারগুলো তোমরা মনে রাখার চেষ্টা পরীক্ষার হলে যদিও করতে পারবা, এই কোশ্চেনটা মানে তোমার এই কোশ্চেন জানলে তো করতে পারবা, তারপরেও একবার মনে রেখো যে এটার অ্যান্সার ছিল হচ্ছে 430, কারণ কোনো না কোনো কারণে কোশ্চেন রিপিট হতেও পারে। যেটা বাউতে হয়েছে ও এখন তোমাদের হচ্ছে সমন্বিত, রিপিট হলেও হতে পারে কোশ্চেন। হ্যাঁ, তো আমাদের ক্লাস শেষ করছি, পর্যাবৃত্ত গতি আর হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস আর গ্যাসের গতি তত্ত্ব ক্লাস আমি শেষ করছি। তোমাদের এরপরও যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, অথবা হচ্ছে টেলিগ্রামে নক করতে পারো,
অথবা টেলিগ্রাম গ্রুপে তোমরা দিতে পারো কি কি প্রবলেম হচ্ছে তোমাদের। যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আর আমার মনে হয় গ্রুপে দিয়ে দিলে তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, তোমরা যারা ক্লাস করলা সবাইকে ধন্যবাদ। যারা ক্লাস করতে পারো নাই তারা অবশ্যই ভিডিও দেখে নিবা। আর তারপর আমরা চেষ্টা করছি পিডিএফ গুলো আপলোড করে দেওয়ার। যদি পিডিএফ আপলোড করে দেওয়া হয় তখন তোমরা ওখান থেকে কোশ্চেনগুলো দেখে নিতে পারো, নিচে সলভ তো দেওয়াই আছে। হ্যাঁ ভাই, তুমি লিখছো ধীরে হলে মাইনাস। হ্যাঁ এটা একটা ভাই, তুমি তারপরে যদি একদম বেসিক সহ দেখতে চাও তাহলে তুমি একবার বইটা বের করবা। হ্যাঁ, বইটা বের করে ওই পুরো ইকুয়েশনটা, এই যে পুরো ইকুয়েশন 13 নম্বর ম্যাথের জন্য এই পুরোটা তুমি দেখবা। তারপরেও যদি প্রবলেম হয় তুমি তারপর নক করবা যে ভাই প্রবলেম হচ্ছে। তবে যেহেতু একটু বড় সাইজের, তো একটু শর্টকাটটা মনে রাখলে আমাদের মনে হয় বেশি ভালো হয়। চেষ্টা করবো শর্টকাট মনে রাখার। আমাদের যে কোনো ওয়েতে মানে ম্যাথটা সলভ করতে হবে, যে কোনো ওয়েতে কোশ্চেন সলভ করতে হবে, অ্যান্সার বের করতে হবে, অ্যান্সার পারতে হবে। সেটা মুখস্থ করে হোক, আমাদের বুঝে হোক, যেভাবে হোক। তো চেষ্টা করবো মুখস্থ করার, মানে বুঝে একদম মুখস্থ করার, বুঝে মুখস্থ করার। আমাদের দরকার হচ্ছে চান্স পাওয়া। এই তো। তো আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, আমি এখন লাইভটা তাহলে অফ করে দিচ্ছি। আর তোমরা হচ্ছে প্রবলেম গুলো যা হবে তোমরা জানাবা ভাই। হ্যাঁ, প্রবলেম যে কোনো ভাবে জানাবা, আমাদের কাছে পৌঁছাইলেই হয়েছে, ইনশাআল্লাহ সলভ পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি তাহলে লাইভটা এন্ড করে দিলাম। আচ্ছা, ভালো থাকো সবাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। লাইভ